আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আর তোমরা আমাদের সাথে যারা যুক্ত হয়েছো খুবই দ্রুত তোমরা ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে ফেলো এবং কমেন্ট বক্সে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমাদের জন্য আমরা কিছু সময় অপেক্ষা করে ক্লাসটা কিন্তু আজকে চলে যাব। তোমরা ইতিমধ্যে দেখতে পারতেছো তোমাদের জন্য আমরা ক্লাসটা নিয়ে আসছি 399টা এমসিকিউ। লাইক এই পিডিএফে সবগুলো আছে, বাট আমরা হয়তো সবগুলো আজকে এক ক্লাসে কভার করবো না, তোমাদের 2 ক্লাসে হয়তো এগুলো কভার করে দেওয়া হবে 2 থেকে 3 ক্লাসের মধ্যে। আর এই এমসিকিউগুলো কিন্তু বোর্ড প্রশ্ন যে ধরনের আসে ওই টপিকগুলো থেকে বাছাই করা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশনগুলাই, যেগুলো তোমরা যখন পড়বা তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ রিভিশন হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু তোমরা সুন্দর মতো পরীক্ষা হলে দেখবা যে সেম টাইপের প্রশ্নই, হয়তো দেখা যাবে একটু ভ্যালুগুলো চেঞ্জ করে দিছে, বাট সিমিলার থিওরি প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসবে, টপিকের প্রশ্নগুলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। হ্যাঁ, নুরুন নাহার, ওয়ালাইকুম আসসালাম। সেলিনা জাহান জানাইছে হ্যাঁ ক্লিয়ার, আশা করি সবাই সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারছো। আচ্ছা, আমাদের এখানে কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে দেখা যায় আজকে আমাদের পিডিএফে ক্লাসটা নেওয়া লাগবে, আর ওর জন্য আর কি আমাদের 10টা মিনিট লেট হয়েছে। তো তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা এই ক্লাসটার সবাইকে তোমাদের টাইমলাইন শেয়ার করে ফেলো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে ক্লাসে মেনশন করে ফেলো। আর সাথে সাথে একদমই দেরি না করে এমসিকিউগুলোর আনসার করা শুরু করে দাও। আমাদের যে প্রথম এমসিকিউটা টপিকটা দেখো, ভার্চুয়াল রিয়েলিটি। এই টপিকের যতগুলো প্রশ্ন আছে আমরা কিন্তু এগুলোকে একসাথে রেখেছি। তো প্রথম প্রশ্নটাই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কি বলে? সবাই এই প্রশ্নটা আমাকে বলো তো, হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাকে আমরা কম্বাইন করি কখন, যখন দুইটা কম্বাইন করা হয়। আচ্ছা, এখানে কিছু এরর দেখা যাচ্ছে টাইপিংয়ের জন্য, এটা আর কি তোমাদের অভ্যর জন্য, ওটা নিয়ে প্যারা খাবা না। হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ের চিত্রায়নকে কি বলে? রোবোটিক্স, বায়োমেট্রিক্স, ভার্চুয়াল রিয়েলিটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরাও ভালো আছো। ঝটপট এগুলোর আনসার করে ফেলো সবাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো ঝটপট এটা আনসার সবাই করে ফেলো যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে যে চিত্রায়নটা, এটাকে আমরা কি বলি? রোবোটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা? তো দেখা যায় এই ক্লাসগুলো আমরা নেই কারণ অনেকেই বসে বসে এমসিকিউ সলভ করতে বিরক্ত হয়ে যাও। তো এই জন্যই আর কি তোমার জন্য একা একা সলভ করতে না হয় আমরা এখানে এগুলোকে উত্তর করে দিব, প্লাস তুমি এবং তোমার কমেন্ট সেকশনে তোমার যে ফ্রেন্ড আছে সবাই মিলে কিন্তু প্রশ্নগুলোকে সলভ করবা। তো ঝটপট ক্লাস শেয়ার করে এই পেজটা দেখে কিন্তু অনেক পেজ দিয়ে দিতে বুঝছো। আচ্ছা ইনশাআল্লাহ ভাই, এই পেজটা দেখে অটো এসএমএস সেটআপ করে দিলাম। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ, তোমরা যারা আনসার করছো এটা ঠিক আছে, সবার আনসার এটা ভার্চুয়াল রিয়েলিটি। আর তোমরা আমাদের সাথে যারা জয়েন আসছো সবাই এই যে ভিডিওটা আছে এটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে ফেলো। আমরা 1 সেকেন্ড সময় নিচ্ছি তোমাদেরকে। তোমরা অনেকে পিডিএফ নিয়ে কথা বলছো, তো পিডিএফটা তোমাদেরকে কীভাবে দেওয়া যায় ওটা আমি এখনই বলে দিচ্ছি, 1 মিনিট। দেখো, তোমরা যারা ক্লাসটা শেয়ার করবে কোডটা স্ক্রিনশট নিয়ে এই পেজটা যে আমাদের আছে পড়ো এইচএসসি 26, দেখো তো এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। এই পেজের মধ্যে তোমরা সবাই মেসেজ করবে এবং আমরা এখানে অটো মেসেজ সেভ করে রেখেছি।
তোমরা সবাই হচ্ছে মেসেজ করলে এখানে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তো আশা করি সবাই ক্লিয়ার। আমি হচ্ছে কমেন্টে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি সবাই ঠিক বলছো। এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয় যে চিত্রায়ন, তাদেরকে হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলি। যে কি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে তোমাদের লাইক তুমি হচ্ছে এখন তোমার রুমের মধ্যে একটা কৃত্রিম পরিবেশ তৈরি করলা। মনে করো তোমার কক্সবাজার যাওয়া দরকার, এখন তুমি হচ্ছে যাইতে পারতেছো না, তুমি কি করলা, ভিআর গগলস যে হেলমেট আছে, হেড মাউন্টেড যে তোমাদের হেলমেটগুলো আছে, প্লাস গ্লাভস আছে, বডি স্যুট আছে, এগুলো পরে তুমি তোমার ঘরে বসেই একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করলা। এখানে গিয়ে হচ্ছে তুমি সমুদ্র সৈকতটা তোমার রুমে বসে বসে অনুভব করতেছো। এই জিনিসে আমাদের যেমন হার্ডওয়্যারে দরকার হয়, যেটা গ্লাভস বলো, হেলমেট বলো, তার সাথে কিন্তু সফটওয়্যারগুলো, তোমাদের এই যে সিমুলেশনগুলো, বিভিন্ন সমুদ্র সৈকতে নিয়ে যাওয়া দৃশ্যগুলোকে দেখানো, এই দুটো জিনিস কিন্তু এখানে কালেকটিভলি ইউজ হয়। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো দেন আমরা যদি হচ্ছে পরবর্তী এমসিকিউটা দেখি যে সিমুলেশন করার জন্য বিশেষায়িত সফটওয়্যার হলো কোনটি। সিমুলেশন, এই যে আমরা বিভিন্ন ধরনের যে ইমেজটা বানাচ্ছি তোমার ভার্চুয়াল রিয়েলিটির জন্য, এই যে এগুলোর জন্য আমরা কোন সফটওয়্যারটা ইউজ করি? তোমরা হচ্ছে যে সকল ব্যাচের স্টুডেন্ট যারা আসছো এখানে, লাইক পেইড ব্যাচ হোক বা পাবলিক ব্যাচ হোক, তোমরা হচ্ছে সুন্দর মতো ক্লাসটা শেয়ার করে পেজে হচ্ছে নক দাও, আমরা হচ্ছে ওখান থেকে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফের জন্য হচ্ছে তোমরা সুন্দর মতো সবাই ক্লাসটা নিজেদের টাইমলাইনে শেয়ার করো এবং হচ্ছে ওই জিনিসটা স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে পেজে ইনবক্স করো। এই যে সিমুলেশনের জন্য আমরা যে সফটওয়্যারটি ইউজ করি, ওই সফটওয়্যার নাম হচ্ছে CAD। 3 নম্বর প্রশ্নটা দেখো, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্স, টেলি মানে কি? দূরবর্তী কোনো জায়গা যেখানে তুমি হচ্ছে উপস্থিত থাকতেছো। তো টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র নিচের কোনটি? ক্রায়োসার্জারি, VR, বায়োইনফরমেটিক্স, রোবোটিক্স, বলো। হ্যাঁ, 2 এর ক, CAD, ঠিক আছে। টেলিপ্রেজেন্স যেটা মানে আমি হচ্ছে এক জায়গায় নাই, মানে আমি হচ্ছে দূরবর্তী এক জায়গার মধ্যে উপস্থিত থাকবো আমার বাসা থেকে আর কি। মানে আমি বাসাতেই আছি বাট আমি দূরবর্তী কোনো এক জায়গায় উপস্থিত থাকবো। মনে করো আমি রুমের মধ্যে হচ্ছে এখন একটা কক্সবাজারে সিমুলেশন বানাইলাম, তো ওখানে আমি হচ্ছে কক্সবাজার ফিল নিলাম। তো এই যে টেলিপ্রেজেন্সের যে প্রয়োগ ক্ষেত্র, এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। দেন ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD, হেড মাউন্টেড ডিসপ্লে, দেখা যায় মাথার মধ্যে একটা হেলমেটের মতো বসা একটা জিনিস পড়ে, তোমরা হচ্ছে এটা বইয়ের মধ্যে ছবি দেখবা। তো ওখানে একটা ডিসপ্লে থাকে যেটা হচ্ছে তোমার মাথার মধ্যে তুমি বসাচ্ছ, হেলমেট যেটা আছে তোমার হেড মাউন্টেড ডিসপ্লে, এটা ভার্চুয়াল রিয়েলিটি কোনটিকে নির্দেশ করে? এটা হবে হচ্ছে আমাদের বিশেষ চশমা। আচ্ছা, এখানে একটু আনসারটা ঝামেলা করা আছে, আমরা হচ্ছে জিনিসটা কারেকশন করে দিব, দেন তোমাদেরকে পিডিএফটা দিব। এটা 5 নাম্বার দেখো, কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক সিমুলেশন, দ্বিমাত্রিক সিমুলেশন, হ্যান্ড জিওমেট্রি, বায়োলজিক্যাল ডেটা। তো এখানে আমরা যখন সামনের টপিকগুলো যাব তখন তোমরা এই যে হ্যান্ড জিওমেট্রি কোথায় ইউজ হয় ওটা নিয়ে আইডিয়া পাবা, দেন বায়োলজিক্যাল ডেটাগুলো কোথায় অ্যানালাইসিস করা হয় ওই জিনিসটা নিয়ে কিন্তু টপিক ওয়াইজ আমরা যাব। তো এখন এই জায়গাতে আমাদের মেন হচ্ছে জায়গা, এটা কি 3D সিমুলেশন হবে নাকি 2D সিমুলেশন হবে? এখন 2D কোনটা 3D কোনটা? যেমন তুমি মনে করো হচ্ছে যে মোবাইলে তুমি যে কক্সবাজারটা দেখলা, তোমার মোবাইলে একটা ভিডিও দিলা কক্সবাজারের, ওইটা হচ্ছে তোমার 2D, যে তোমার হচ্ছে একটা এরিয়ার মধ্যেই আছে। বাট তুমি যদি পুরো রুমের চারপাশে এরকম হচ্ছে একটা 3D সিমুলেশন বানাও, যেখানে তুমি এরকম ডানে ঘুরলে ডানে ভিউ দেখবা, বামে ঘুরলে বামেরটা দেখলা, তাহলে এই যে ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের যেটা ইউজ হয় ওটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক সিমুলেশন বা 3D সিমুলেশন। আর এর জন্য আমরা সফটওয়্যার কোনটা ইউজ করি? CAD। ওকে, 6 নাম্বারটা দেখো, ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি করা হয়? 6 নম্বরের আনসার তোমরা সবাই বলো তো। আমাদের সাথে হচ্ছে এখানে অনেকেই আসো, তোমরা যারা কমেন্টে শুধু ক খ লিখছো এভাবে না লিখে 5-এর ক, 6-এর ক এভাবে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা 6 দেখি, যে সবার আগে হচ্ছে 6-এর আনসার করবা তার কমেন্টটা পড়বো। হ্যাঁ, সবার আগে হচ্ছে জান্নাতি ইসলাম কমেন্ট করছো 6-এর। হ্যাঁ ঠিক আছে। জাহিদুল হাসান, তোমার উত্তর ঠিক আছে, বাট তুমি কি 5-এর উত্তর করলা নাকি 6-এর উত্তর করলা ওটা কিন্তু বোঝা যাচ্ছে না। সাদিয়া ইসলাম এখনও 4-এ আসো, মেবি হচ্ছে অনেকের দেখা যায় একটু ডিলে হয়। দেন সাইমা আফরোজ 5-এর কতে আসো। দেন হচ্ছে সুজন মহন্ত, হ্যাঁ ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস মৌ, ঠিক আছে আনসার। ইব্রাহিম খালিল হচ্ছে এখনও 5 আনসার করলা। হ্যাঁ, এটা পিডিএফ তোমাদের সবাইকে দেওয়া হবে, প্রত্যেকটা
আর এখানে টুকটাক হচ্ছে যেগুলো এখন এরর আছে ওগুলো আমরা সলভ করে তোমাদেরকে কিন্তু অ্যাকচুয়াল পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ, সবাই ঠিক আছে। ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের হচ্ছে ত্রিমাত্রিক ইমেজ অর্থাৎ 3D ইমেজ তৈরি করা হয়। 7 নাম্বার দেখো, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব। তুমি একটা হচ্ছে ভিআর নিলা, ভার্চুয়াল রিয়েলিটির জন্য একটা হচ্ছে ভিআর সেট নিলা, সেখানে তুমি এই নিচের যে 3টা কাজ আছে এর মধ্যে কোনটা করতে পারবা? মহাশূন্য অভিযান, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, পরিবেশ সুরক্ষা, বলো তো। হ্যাঁ, 6 আনসার হয়ে গেছে সবার। তোমরা হচ্ছে ঝটপট 7 আনসারটা করে ফেলো। তোমরা পাইলে 6-7টা পেজ থেকে ক্লাস করে বলবেন যে ক্লাস শেষে এই পেজটাকে দেখাই দেন তো লাইভে। হ্যাঁ, তো দেখাইছি একবার। এই পেজের ইনবক্সে নক দিলে পিডিএফ ক্লাস শেষে ক্লাস শেয়ার করে। আচ্ছা ভাই। আর তোমরা হচ্ছে এখন আমাদের সাথে অনেকেই অনেক পেজ থেকে যুক্ত আছো, তো তোমরা হচ্ছে যে কোনো পেজে নক না দিয়ে এই যেটা আমি অলরেডি দেখাইছি এই পেজের মধ্যে হচ্ছে কিন্তু মেসেজ দেওয়া লাগবে। এই যেখানে দেখো তোমাদের হচ্ছে 2.9K ফলোয়ার আছে, তোমরা হচ্ছে সবাই পেজটাকে ফলো করবে। ফলো করে হচ্ছে এই পেজের মধ্যে ইনবক্সে তোমরা হচ্ছে মেসেজ করবা, আমরা এই পেজ থেকে কিন্তু তোমাদের হচ্ছে অটো মেসেজের মাধ্যমে সবাইকে পিডিএফটা দিয়ে দিব। ওকে। হ্যাঁ, 7 আনসার আসা শুরু হয়ে গেছে। 7 অনেকটা মিক্স আনসার আসতেছে, অনেকে বলতেছে ঘ, অনেকে বলতেছে ক। তো দেখো, মহাশূন্য অভিযান, হ্যাঁ আমরা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিতে আমার রুমে বসে আমি চাইলে এরকম একটা সিমুলেশন করে মহাবিশ্ব অভিযান করতে পারি। দেন হচ্ছে সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, এটাও কিন্তু অনেক বেশি কমন, যে নর্মালি হচ্ছে দেখা যায় অ্যাকচুয়াল অস্ত্র সামনে না গিয়ে তুমি ওটা ভার্চুয়াল রিয়েলিটি থেকে কীভাবে এগুলোকে কন্ট্রোল করতে হয় জিনিসটা শিখলা। বা ধরো একটা বিমান কীভাবে চালাতে হয়, তুমি একটা ভার্চুয়াল সিমুলেশন তৈরি করলা, 3D সিমুলেশন, সেখান থেকে তুমি জিনিসটা কন্ট্রোল করলা। তুমি যদি হচ্ছে অ্যাকচুয়াল বিমানে যাও, ছোট্ট একটা ভুল করো, বিমান ক্র্যাশ করে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? তো এগুলো হচ্ছে আমরা ভিআর দিয়ে করে থাকি। আর পরিবেশ সুরক্ষা জিনিসটা কিন্তু আমাদের ভার্চুয়াল রিয়েলিটির যে সাথে কোনোভাবে এরকম কানেকশন নাই ডাইরেক্টলি আর কি। হ্যাঁ, ইনডাইরেক্টলি আছে বাট ডাইরেক্টলি নাই। তো এখানে দেখা যায় আমাদের আনসারটা হবে 1 এবং 2। 8 নাম্বারটা যদি আমরা দেখি, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোথায়? সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণে, শিক্ষাক্ষেত্রে। না, এটা তোমাদের সবার পারার কথা যে আমরা ভার্চুয়াল রিয়েলিটি এই জিনিসটা কোন কোন ক্ষেত্রকে প্রভাবিত করেছে? সামরিক ক্ষেত্র, প্রশিক্ষণ আর শিক্ষাক্ষেত্র। তানভীর জাহান একটা কমেন্ট করছো যে কঠিন চাই, এগুলো ইজি। হ্যাঁ, আমরা ইজি থেকে আস্তে আস্তে কঠিনগুলোয় যাব, মানে যেগুলো তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এখন তোমার এমন একটা প্রশ্ন দিলাম খুব কঠিন, অনেক ভাবতে হইতেছে, বাট দেখা যায় এটা বোর্ডে আসার মতো না, অথবা কখনো আসেনি এই টাইপের প্রশ্ন। তো ওগুলো তো আমরা শেষ মুহূর্তে প্র্যাকটিস করবো না, ওগুলো হচ্ছে তোমাদের একাডেমিক ব্যাচে করানো হয়। তো এখন হচ্ছে এখানে আমরা লাস্ট মোমেন্টে যেগুলো আমাদের মোটামুটি বোর্ডে আসার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ধরনের টপিকগুলো থেকে কিন্তু আমরা হচ্ছে সিকিউগুলো সাজানো হয়েছে, এমসিকিউগুলো। 8 মার্কে দেখো, 8-এর মধ্যে যেটা আছে যে ভার্চুয়াল রিয়েলিটি সামরিক ক্ষেত্রে, হ্যাঁ মিলিটারিতে কিন্তু আমাদের ভিআরটা অনেক বেশি ইউজ হইতে পারে, যে প্রশিক্ষণ বা তুমি যে বললাম একটু আগে বিমান তুমি কিভাবে চালাবা এই জিনিসটা কিন্তু তুমি ভিআর দিয়ে শিখতে পারো। দেন প্রশিক্ষণ ট্রেনিংয়ের জন্য। শিক্ষাক্ষেত্র, হ্যাঁ শিক্ষাক্ষেত্র যে আছে এডুকেশনাল সেক্টরে কিন্তু আমরা ভিআরটা অনেক বেশি ইউজ করতে পারি চাইলে, যে কোনো জিনিসকে তোমাদেরকে দেখানো 3D ভাবে। তো এখানে কিন্তু আমাদের আইটেমস হবে সবগুলাই 1, 2 এবং 3। দেন এই 8টা প্রশ্ন নিলে তোমাদের ভার্চুয়াল রিয়েলিটি থেকে মোটামুটি যতগুলো এমসিকিউ আছে ওগুলো কিন্তু হচ্ছে লাইক একটা টাইপ তোমাদের কভার হয়ে গেছে। তুমি যদি 8টা টপিকগুলো শুধুমাত্র পড়ো, দেখবে যে এরকম সিমিলার প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষাতেও আসবে। তারপরে যদি আমরা দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, তোমরা হচ্ছে বর্তমানে এআইটা খুব বেশি পরিমাণে ইউজ করো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে সরাসরি গিয়ে হচ্ছে এআইতে গিয়ে সার্চ করতে পারো, তাই না? তো দেখো এখান থেকে আমাদের প্রশ্নগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? হ্যাঁ, 8-এর আনসার আমরা পেয়ে গেছি। তোমরা হচ্ছে সবাই এখন 11 আনসারটা করো। 11তে সবার আগে আনসার আসছে হচ্ছে তোমার প্রাপ্তি। প্রাপ্তি বলছো না, সবচেয়ে সফল ক্ষেত্র বলা হয়েছে। হ্যাঁ, রোবোটিক্স একটা সেক্টর ঠিক আছে, বাট সবচেয়ে সফল কোনটা? সুজন মহন্ত, তোমারটা ঠিক আছে। এগারোতে দেখা যায় একটা মিক্স আনসার আসতেছে, অনেকে বলতেছে রোবোটিক্স, অনেকে বলতেছে মেশিন লার্নিং। তো এখানে আমাদের যে সবচেয়ে সফল ক্ষেত্র এটা হচ্ছে মেশিন লার্নিং, যে তোমার এআইটা ও কিন্তু হচ্ছে তোমার এই টোটালটা মেশিন লার্নিং মডেলের উপরই ভিত্তি করে কাজ করে।
12 নম্বরটা দেখো, নিচের কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহার করা হয়? লিস্প, সিএসএস, এইচটিএমএল, সিকিউএল। যে যাই আনসার করো, কেউ হচ্ছে সিএসএস আর এইচটিএমএলটা আনসার করো না, কারণ এটা কিন্তু তোমরা নিজেরাই করছো। আর এটা ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এআই জন্য আমরা এটাকে ইউজ করি না। এর জন্য আমাদের যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হয় ওটা হচ্ছে লিস্প, LISP। দেন 13 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? তুমি যেরকম হচ্ছে তোমার একটা থিঙ্কিং প্রসেস আছে, তোমাকে কিছু একটা বলে তুমি যেভাবে ভাবো, এখন এই সেম জিনিসটাই যদি আমি মিমিক করতে চাই, একটা মেশিনে এই কাজটা করবে, ওই ক্ষেত্রে আমাদের এখানে কোন অপশনটা হচ্ছে তোমাদের মানে কোন প্রযুক্তিটি ইউজ হয়? বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা নাকি ভার্চুয়াল রিয়ালিটি? বলো। হ্যাঁ, এটা হচ্ছে মেশিন লার্নিং হবে আগেরটা। আর 12 নম্বর ছিল তোমাদের LISP, 12-এর 1 ঠিক আছে সবার। 13 নম্বরে দেখো, প্রথমত হচ্ছে বায়োমেট্রিক্স। যেটা বায়োমেট্রিক্স কোনটা? যে তোমার কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকবে যেটা দ্বারা তোমাকে শনাক্ত করা যাবে, যেমন তোমার ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, রেটিনা স্ক্যান হতে পারে, তারপরে হচ্ছে তোমার ভয়েস রেকগনিশন হতে পারে, তাই না? যেগুলো আমরা নর্মালি দেখা যায় মোবাইলে ইউজ করি অনেকটা। মোবাইলে তোমাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেওয়া লাগে অনেকে আনলক করার জন্য, তো ওগুলো হচ্ছে আর কি আমাদের বায়োমেট্রিক্সের মধ্যে পড়ে। বায়োইনফরমেটিক্স, এগুলো হচ্ছে আমাদের যে ইনফরমেশন কাইন্ড অফ অ্যানালিটিক্যাল, পরিসংখ্যান টাইপের, যে তোমাদের হচ্ছে যতটুকু বায়োলজিক্যাল ডেটা আছে মানে এগুলো রিসার্চের জন্য যেগুলো ইউজ হয়, ওইটা হচ্ছে আমাদের বায়োইনফরমেটিক্সের মধ্যে পড়ে। দেন কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। দেখো চিন্তা ভাবনা, দেখো চিন্তা ভাবনার জিনিসটা আছে, এটা কিন্তু হচ্ছে তোমার বুদ্ধিমত্তা বা থিঙ্কিংয়ের মধ্যে যাবে। এটা হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 14 নম্বরটা, কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি? পাইথন, HTML, কবল আর হচ্ছে প্রলগ। এই এমসিকিউ কিন্তু তোমাদের হচ্ছে খুবই কমন, দেখবে এটা প্রায়ই আসে স্কুল কলেজের প্রশ্নগুলোতে। হ্যাঁ, 13 আনসার সবার ঠিক আছে। 14 নম্বর আনসারটা দেখি সবার আগে কি করতে পারো। একজনে একটা প্রশ্ন করছে যে এমসিকিউ এখন গাইড থেকে প্র্যাকটিস করবো নাকি বই থেকে? দেখো তোমার যদি হাতে অনেক সময় থাকতো বলতাম বই থেকেই করো, বাট এখন একদম লাস্ট মোমেন্টের টাইম, তুমি আইসিটি পড়তে হবে, পাশাপাশি অনেকগুলো সাবজেক্ট আছে এগুলো পড়তে হবে কিন্তু। তো এখন লাস্ট মোমেন্টে তুমি যদি বই থেকে পড়া শুরু করো, কোনো দিকে আসলে কুল পাবে না তেমন একটা। হ্যাঁ, যাদের আগে অনেকটা পড়া আছে তারা রিভিশন দিতে পারবে, বাট যাদের দেখা যাবে ঠিক তেমন একটা ওরকম পড়ে নাই বই থেকে, আগে বই নিয়ে অত পড়া নাই, তারা লাস্ট মোমেন্টে অ্যাটলিস্ট বই পড়তে গিয়ে নিজের সময় নষ্ট করো না। তোমাদের এখন হচ্ছে লাস্ট মোমেন্টে ওই যেরকম যে বই পড়ে 25টা মধ্যে 25টা করার থেকে ওই গাইড বা হচ্ছে, হ্যাঁ বই অবশ্যই পড়বা, বই থেকে কিছু টপিক পড়বা। লাইক তোমার এখন হচ্ছে যারা একদম কিছু পড়ো নাই তাদের মোটামুটি 22-23টা 20টা এমসিকিউ কিন্তু অনেক। তো লাস্ট মোমেন্টে একদম বই রিডিং পড়তে যাও না, অনেক প্যারা হওয়া লাগবে। হ্যাঁ, শোয়েব আহমেদ শকর বলছো পাইথন, না পাইথন হবে না এটা। দেন হচ্ছে মিলি খান আর রুদ্র চৌধুরী, হ্যাঁ তোমাদের এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রলগ। সাইমা আক্তার বলছো পাইথন, পাইথন না, এটা হচ্ছে আমাদের প্রলগ। প্রলগটা তোমাদের এআইয়ের জন্য কিন্তু প্রধানত ইউজ করা হয়। পাইথন দিয়েও কিন্তু হচ্ছে এআই অনেক কাজ করা যায়, বাট অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের বইতে বা প্রিভিয়াসের যে আসছে এই প্রশ্ন কিন্তু দেখো রিপিট হয়েছে। তো এই জিনিসটা আর কি তোমাদের সব জায়গায় হচ্ছে প্রলগ দেওয়া আছে। বর্তমানে কিন্তু পাইথনে খুবই ভার্সেটাইল একটা ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় হচ্ছে এআইগুলার। যাদের হচ্ছে কমেন্ট নিয়ে অসুবিধা হচ্ছে তারা কিন্তু দেখো কমেন্টটা লাইক অফ করা যায়, মানে এখানে তোমাদের কমেন্টে একটা ডাউন অ্যারো দেওয়া আছে, ওখানে ক্লিক করলে কিন্তু কমেন্টগুলো আসবে না। 15 নাম্বার, মানুষের মস্তিষ্কের মতো কাজ করা পদ্ধতিকে কি বলা হয়? মানুষের মস্তিষ্কের মতো কাজ করা পদ্ধতিকে কি বলা হয়? ডিপ লার্নিং, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক আর হচ্ছে নিউরাল পাথ। তো দেখো আমরা কিন্তু জিনিসটা অলরেডি হচ্ছে একটু আইডিয়া নিয়ে ফেলছি যে মানুষের মস্তিষ্ক মানে কি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর কি। তো এখন কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এখানে কোনটা আসবে? ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, নিউরাল পাথ নাকি মেশিন লার্নিং? সৌরভ তালুকদার, আমার কমেন্ট দেখা যায় না, না সবারটাই দেখা যায়। 14টা সবার ঠিক আছে। 15 নম্বরটা আনসার করো এখন। জান্নাতুল ফেরদৌস মোর সবার আগে আনসার করছো, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে আমাদের যে মেশিন লার্নিং, একটা যন্ত্র তোমার হচ্ছে বিভিন্ন জিনিস শিখবে, শিখে নিজের মতো একটা জিনিস ভাববে, এক ওর থিঙ্কিং প্রসেসটা মানুষের মতো মিমিক করাটা, এটা হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে যে এআই কাজ, যেটা মেশিন লার্নিংয়ের উপর ভিত্তি করে কাজ করে। দেন 16 নম্বর যদি আমরা দেখি, কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটা? কোন কোন জায়গায় এআই আমরা ইউজটা করে থাকি? মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। হ্যাঁ, 15 নম্বরটা মোটামুটি সবার ঠিক আছে। 16 নম্বরটা আনসার করি আমরা এখন, যে আমাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র নিচের কোনটি?
সো এখানে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যে মেশিন লার্নিং ওয়ার্ডটা আছে এটা তোমাদের কিন্তু মোটামুটি সবার এখন আইডিয়া হয়ে গেছে। কম্পিউটার ভিশন, যে কম্পিউটারকে একটা দৃষ্টি দেওয়া, এটা কিন্তু এআই এর কাজ, একটা থিঙ্কিং প্রসেস। ও একটা ইমেজ দেখবে, ওইটাকে প্রসেস করবে, ওই অনুযায়ী কিন্তু আউটপুট বা রেসপন্স দিবে। দেন 3 নম্বরে দেখো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তুমি যখন এআই এর সাথে কথা বলো, তোমার কিন্তু ওর জন্য আলাদা কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ জানা লাগে না। তুমি তোমার স্বাভাবিক ভাষায় ইংলিশে বলো বা বাংলায় বলো, ওর সাথে কথা বলো, ও কিন্তু বাকি নিজের মতো করে প্রসেস করে নেয়। তাহলে এখানে কিন্তু আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটাও আছে। তাহলে আমাদের 16 এর কারেক্ট আনসার হবে 3টাই। দেন আমরা যদি হচ্ছে পরবর্তী টপিকে আসি, যে রোবোটিক্স। রোবোটিক্সের মধ্যে প্রথম এমসিকিউটা সবাই দেখো, যে রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে। ষোলো নম্বরটা সবাই আনসার করো। আর 17 নম্বরটা, রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে। রমজান ইমন হ্যাঁ ঠিক আছে, রমজান ইমন তুমি কমেন্ট করবে হচ্ছে এরকম যে 16 এত 17 এত এরকম। নয়তো দেখা যায় আমি যখন বলি আর তোমাদের কাছে যখন যায় এর মাঝখানে কিন্তু একটা ডিলে থাকে, বেশি না হলেও 20-30 সেকেন্ডের মতো। তো এর মধ্যে দেখা যায় আমি 17তে চলে গেছি, এবার তুমি এখনো 16 আনসারটাই করতেছো। তো আনসার করার সময় কিন্তু অবশ্যই জিনিসটাকে লিখে রাখতে হবে। হ্যাঁ 17 আনসার শুরু হয়ে গেছে। 17 আনসার হচ্ছে রোমানা ইয়াসমিন, শুধু হচ্ছে লিখে রাখছো খ, কত খটা লেখো নাই। আবেদ জাহান বৃষ্টি ও 16 আনসার করছে এখনো। দেন হচ্ছে সাদিয়া ইসলাম, আয়রা মুনি, আমি কিন্তু সিরিয়ালি নামগুলো পড়তেছি। জান্নাতুল ফেরদৌস মৌস। হ্যাঁ 17 হচ্ছে খ, 3টা। এই 3টা কি কি বলো তো কেউ, দেখি কেউ পারো কিনা। মুনাব্বির 3টা, ঠিক আছে। এখানে একটা জিনিস কি, অনেকে 17-3 লিখতেছো, তার মানে 17-3 বলতে কি গ 4 বুঝাইতেছো নাকি এই যে 3টাকে বুঝাইতেছো। এটা কিন্তু হবে তোমাদের হচ্ছে খ নাম্বার, যেটা 3টা আর কি। এই 3টা কি কি দেখো, একটা হচ্ছে রোবটের বিশেষ যান্ত্রিক গঠন, আরেকটা হচ্ছে বৈদ্যুতিক ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই, আর হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। তার মানে আমি একটা যখন রোবটটাকে গঠন করব, আমাকে হচ্ছে একটা স্ট্রাকচার দেওয়া লাগবে। ওর হচ্ছে তোমার অ্যাকচুয়েটার বলো, মানে হচ্ছে মাথা হাত বডি সব বানাইতে হবে। তারপর এখানে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়া লাগবে, বৈদ্যুতিক ব্যবস্থা। আর লাস্টে রোবটটা কিভাবে কাজ করবে ওর জন্য আমাদেরকে প্রোগ্রাম করতে হবে, কম্পিউটার প্রোগ্রামিং। এই 3টা দিয়ে হচ্ছে আমাদের একটা রোবট গঠন হয়, মানে রোবট গঠনের এই নির্দিষ্ট বিশেষত্ব হচ্ছে এই 3টা। 18 নম্বর দেখো, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘুরানো যায়। এখন একটা মানুষ দেখা যায় ঘুরানোর সময় সর্বোচ্চ কত, তুমি ডান থেকে বা 180, বা তুমি একটু বেশি ফ্লেক্সিবল হলে 270 বা তার থেকে একটু বেশি। বাট একটা রোবটের কিন্তু এমন কোনো লিমিটেশন নাই, ও কিন্তু অ্যাকচুয়ালি যত ইচ্ছা তত ঘুরানো যাবে। তো এটা হচ্ছে আমাদের আনসার হবে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি আমরা একটা রোবটকে ঘুরাইতে পারবো। 19 নাম্বারটা দেখো, মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি। এখন মানুষের দুঃসাধ্য কাজ বলতে কোনটাকে বোঝাচ্ছি, মনে করো একটা ফ্যাক্টরিতে তুমি গেলা, ওইখানে তোমার সকাল থেকে শুরু করে সন্ধ্যা বা রাত পর্যন্ত হচ্ছে একটা কাজ করতে হবে। মনে করো হচ্ছে এই কাজটা কোনো একটা হ্যাভি পার্টসকে উঠানো, অথবা জোড়া দেওয়া, অথবা কোনো ব্লেড শার্প জাতীয় কিছু দিয়ে কাজ করা। ফর এক্সাম্পল কথার কথা হচ্ছে যে বরফ ফ্রিজিং করা মাছ কাটতে হয়, ওর জন্য কিন্তু এখানে খুব ধারালো একটা ব্লেড থাকে। তো এই যে বিপজ্জনক কাজ যেগুলো আছে, বা হচ্ছে কোনো জায়গায় এরকম লাভার আশেপাশে কাজ করা, বা যেখানে প্রচুর তাপমাত্রা, এরকম জায়গাতে এই যে এগুলো আমাদের জন্য দুঃসাধ্য, সেখানে আমরা কোন প্রযুক্তিটা ব্যবহার করতে পারি। শেখ আয়ান, দেখি সবার আগে করতে পারবো কিনা। 19 নম্বর শোয়েব আহমেদ, 360 ডিগ্রি, ঠিক আছে। ওটা আসলে সবাই ঠিক লিখবে, এটা কেউ ভুল করবে না যে 360 ডিগ্রি ঘোরানো যায়। 18 না 19-এর আনসার দেখি সবাই কি করে। সবার আগে আনসার আসতে হচ্ছে রিয়া আক্তার, দেন হচ্ছে আফরোজা মিয়াজি, রবিউল এখন হচ্ছে 18তেই আসো। দেন হচ্ছে হানিফা ইসলাম, 19-এর 4। 19-এর 4 না, হ্যাঁ এটা হচ্ছে আমাদের রোবোটিক্স, যে আমরা হচ্ছে যেগুলো আমাদের জন্য দুঃসাধ্য কাজ, এগুলো কিন্তু আমরা ইজিলি রোবটের সাহায্যে করতে পারি। দেন 20 নম্বর প্রশ্নটি দেখো, যে কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়। আচ্ছা একটু আগে আমি রোবোটিক্স এটা বলতে গিয়ে ওয়ার্ডটা ইউজ করে ফেলছি, এটা কিন্তু আমাদের আনসারটা হবে রোবোটিক্স। 21 নম্বরটা তোমরা বলো, রোবট ব্যবহৃত হয় কোথায়। বাসাবাড়িতে, গৃহস্থালী কাজে, মানে বাসাবাড়ি গৃহস্থালী কাজে, পরিকল্পনা প্রণয়নে, খনির অভ্যন্তরীণ কাজে। বলো এটা কোনটা হবে। মাহফুজ আহমেদ, তুমি তো পেইড ব্যাচের তাই না। হ্যাঁ তোমরা হচ্ছে সবাই 21 আনসারটা করে ফেলো। রোবট ব্যবহৃত হয় কোথায়, বাসা বাড়িতে, গৃহস্থালী কাজে, পরিকল্পনা প্রণয়নে,
খনির অভ্যন্তরীণ কাজে। এখানে মজার বিষয় কি, যখন তোমার হচ্ছে এরকম অনেকগুলা লাইক বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো থাকে, এই জায়গাতে হচ্ছে তোমাদের এই যে 1 এবং 2 দেওয়া আছে, দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে কোনো সিঙ্গেল আনসার নাই। তার মানে তুমি যদি এই তিনটার মধ্যে যে কোনো একটাকে ভুল বুঝে ফেলতে পারো, তোমার কিন্তু আনসারটা অটোমেটিক চলে আসবে। সাজিব আল হাসান, না, পরিকল্পনা প্রণয়নে তুমি কেন রোবটকে ইউজ করবা? তোমার জন্য হচ্ছে এআই ইউজ করতে পারো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমার যে একটা লাইক কোনো কিছু ডিজাইন করার জন্য তো রোবটের কাজ নাই, রোবটকে হচ্ছে অলরেডি একটা প্রোগ্রাম করে দিব, ও অনুযায়ী খালি নিজের মতো করে কাজ করবে, এটা হচ্ছে রোবটের জিনিস, তাই না? এটা আমাদের আনসার হচ্ছে 1 এবং 3, মার্কটা, যে রোবট ব্যবহৃত হয় আমাদের গৃহস্থালী কাজে, আমরা ব্যবহার করতে পারি। খনির অভ্যন্তরীণ কাজে, হ্যাঁ এটা তো আরো বিপজ্জনক কাজ, খনির অভ্যন্তরে রোবটকে পাঠিয়ে দিলা, ওখানে খোদাই কাজটা করে তোমাকে হচ্ছে তোমার জিনিস নিয়ে এসে দিব। কিন্তু পরিকল্পনা প্রণয়নের জন্য মানুষ করবে, অথবা তুমি যদি এটাকে হচ্ছে যন্ত্রের মধ্যে নিয়ে যেতে চাও, এআই এটা করতে পারবে, বাট রোবটের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই। 1 এবং 3। তারপর হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি জিনিসটা কিন্তু তোমাদের হচ্ছে যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক। দেখা যায় এই যে আমরা টপিকগুলো বললাম, এখানে এমসিকিউ যতটা ইম্পর্টেন্ট, সিকিউ কিন্তু সমান ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের 2 ধরনের প্রশ্নই আসবে। 22 নাম্বার দেখো, ক্রায়োজেনিক এজেন্ট কোনটি? তো ক্রায়োজেনিক এজেন্ট, এটা অনেকে হয়তো বলে রাখি একটু, যে ক্রায়োসার্জারি বলতে হচ্ছে এটা এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যেখানে তোমার হচ্ছে যেই রোগাক্রান্ত স্থান, মনে করো তোমার হাতে এক জায়গায় টিউমার হয়েছে, এখানে প্রচুর ঠান্ডা করা হবে, অনেক শীতল করে ফেলা হবে, তাপমাত্রা অনেক কমায় ফেলা হবে। দেখো আমরা নর্মালি হচ্ছে হাত কেটে গেলে বা কোনো জায়গায় কোনো ব্যথা পাইলে এরকম বরফ ধরে বসে থাকি, কারণ কি, যখন বরফ দিয়ে জায়গাটাকে অনেক ঠান্ডা করা হয়, তার আশপাশে যে নার্ভগুলো আছে এখানে দেখা যায় আমাদের অত ব্যথাটা অনুভব হয় না, আর কাইন্ড অফ যেরকম যে অবশ্যই আসে। তো এরকমই কিন্তু হচ্ছে ক্রায়োসার্জারি, প্রচণ্ড শীতল তাপমাত্রা ব্যবহার করা হয়, করে হচ্ছে যে রোগাক্রান্ত যে ক্ষতিকর কোষগুলো আছে এদেরকে ধ্বংস করা হয়। এখন এই যে প্রচণ্ড ঠান্ডা করার জন্য আমরা কি ইউজ করি, ওদেরকে আমরা বলি হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট। তো এখানে দেখো 4টা অপশন, হাইড্রোজেন, ক্লোরিন, আর্গন, হিলিয়াম। বলো ক্রায়োজেনিক এজেন্ট কোনটা হবে? তোমাদের বইতে কিন্তু অনেক সুন্দর মতো ছকটা দেওয়া আছে, অনেকগুলো ক্রায়োজেনিক এজেন্ট আছে। 22-এ মোটামুটি অনেকে অ্যান্সার করছো। না থাক, নাম পড়বো না। আচ্ছা নাম পড়া যায়। এবার সবার আগে অ্যান্সার করছে আল রাব্বি, জান্নাত ইসলাম, দেন হচ্ছে সুহাসিনী, আচ্ছা একজন কমেন্ট করছে হচ্ছে অন্য অধ্যায়গুলোর এমসিকিউ করান। হ্যাঁ অবশ্যই, আমরা সিরিয়ালি তোমাদের প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ করাবো। 6টা অধ্যায় আছে, আজকে খুব সম্ভবত 1 আর 2 নাম্বার অধ্যায়টা এখানেই শেষ করে ফেলবো। হ্যাঁ 22-এ নিশান আসছে, দেন হচ্ছে আলামিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর্গন। আর্গন যেটা আছে এটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা লাইক ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে এটাকে ব্যবহার করি। ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ওই যে সিমিলার একটা প্রশ্ন, তাই না? দেখো একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছে, আর একটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে। আনসারটা কি হবে এটার? বলো আগেরটা যে আনসার করছে ওটা এটা খেতে পারবে না, এটা হচ্ছে আর্গন। দেন 24 নাম্বারটা দেখো, ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? এখন ক্রায়োসার্জারিতে কিন্তু তোমার ক্রায়োজেনিক এজেন্ট অবশ্যই ব্যবহৃত হবে। সো এই এমসিকিউতে আমাদের টাইম দেওয়া লাগবে না, এটা হচ্ছে আমাদের আনসার ক, ক্রায়োজেনিক এজেন্ট। 25 নাম্বারটা দেখো, শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয়? দেখো তোমার এমসিকিউ পড়তে পড়তে কিন্তু সিকিউর জন্য কম মার্কের আনসারটা এখানে হয়ে যাবে। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে আমরা বলি হচ্ছে ক্রায়োসার্জারি। 26 নাম্বারটা দেখো, এই ধরনের এমসিকিউ কিন্তু যে টপিক ওয়াইজ গেলে দেখা যায় সিমিলার প্রশ্নগুলো আসতে থাকে একসাথে, অনেক ইজিলি এগুলো আনসার করা যায়। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি মিথেন? বলো তো, এই যে 26 নাম্বারটা আনসার করো, দেখি কারটা সবার আগে আসে। এখানে যে আনসারটা হবে, তোমরা অনেকে মেলায় গেলে দেখবা যে বিভিন্ন চিপস বা এরকম কিছু থাকে, একটা লিকুইডের মধ্যে এটা ডুবানো হয়, তারপর ওখান থেকে ধোঁয়া বের হয়। তো এখানে এই জিনিসটা কিন্তু আমরা ক্রায়োসার্জারিতে আমাদের যে প্রধান উপাদানটা ওইটাই। প্রিয়ন্তী এই কমেন্ট করছে আর্গন, এটা কোনটার আনসার? তোমার 24, 25, 23 দেখা যায় আর্গন তো প্রথম কয়েকটা আনসারই ছিল। তোমরা হচ্ছে যেরকম যেমন 26-এরটা পেলাম হচ্ছে মমিন মাহমুদেরটা, হ্যাঁ তুমি আনসার করছো 3, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের যে নাইট্রোজেন, বা আরও স্পেসিফিকলি যদি বলি লিকুইড নাইট্রোজেন, এই জিনিসটা কিন্তু আমাদের ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়। আর লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার অনেক কম, যতদূর আমার মনে পড়ে মেবি 170 মাইনাসের দিকে আর কি, 170 নাকি 173 ডিগ্রি সেলসিয়াস এমন কিছু একটা ছিল। তো এই এত শীতল তাপমাত্রার জিনিসটা হচ্ছে আমাদের বডিতে যদি আমি হচ্ছে এটা প্রয়োগ করি কোনো একটা এরিয়াতে, ওই জায়গাটা অনেক ঠান্ডা হয়ে যাবে, কাইন্ড অফ অবসরের মতো, তখন আমি বুঝবোই না যে এখানে আমার হচ্ছে কোনো ধরনের অপারেশন বা সার্জারি করা হচ্ছে। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটি? আর্গন, কার্বন মনোক্সাইড, কঠিন নাইট্রোজেন, ডাইমিথানল, ইথেন। বলো এই এমসিকিউর অপশনটা বলে অনেকে মজা পাবা, কঠিন নাইট্রোজেন। তো নর্মালি তরল বা লিকুইড নাইট্রোজেন আমরা ওটা করি, বাট কঠিন নাইট্রোজেন কিন্তু হয় না।
তো এখানে এটা হচ্ছে আমাদের আর্গন হবে, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে আমরা হচ্ছে আর্গনটাকে ব্যবহার করি। 28 নাম্বার দেখো, ক্রায়োজেনিক এজেন্ট কোনটা? তরল নাইট্রোজেন, তরল হাইড্রোজেন, তরল অক্সিজেন, বলো এটা কোনটা হবে? 27, 26 এগুলো ইজি ছিল, মোটামুটি সবাই পারছো। 28 নাম্বারটা দেখি যে আমাদের ক্রায়োজেনিক এজেন্ট কোনটা। তো এখানে কিন্তু তরল নাইট্রোজেন হবে, এটা আমরা সবাই অলরেডি বুঝে গেছি। এখন কথা হচ্ছে তরল হাইড্রোজেন কি হবে, তারপর তরল অক্সিজেন, এটা কি হবে? দেখি তো কে পারো এটা। হ্যাঁ 27-এর অনেকে অ্যান্সার করতেছে, 28-টা দেখি সবাই কে পারে। জীবন জেডি, হ্যাঁ সবার কমেন্টই শো করে, বাট দেখা যায় আমি যদি সবার কমেন্ট সিরিয়ালি পড়তে থাকি আমার হচ্ছে ক্লাসে এমসিকিউ তার আগানো হবে না। তো এই জন্য আর কি টুকটাক কিছু কমেন্ট পড়ি মাঝখান দিয়ে, দেন হচ্ছে আবার এমসিকিউগুলো সলভ করে। আমি যদি এখন বসে বসে কমেন্ট পড়ি তাহলে কিন্তু তোমাদের ওটা এইচএসসি পরীক্ষায় কাজে লাগবে না, বাট এই এমসিকিউগুলো তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে আর কি একটু ফোকাস রাখতে হবে। হ্যাঁ প্রাপ্তির আনসার ঠিক আছে। দেখো মোটামুটি আমি যখন তোমরা নিজেরা তোমাদের সামনে কিন্তু কমেন্টগুলো আছে, দেখবো যে সিরিয়ালি সবার আগে কোন কমেন্ট আসে। তো এখন তোমরা ট্রাই করো সবার আগে কমেন্ট করা, তোমাদের নামও আসবে। দেন হচ্ছে মুমিন মাহমুদ, না তোমার আনসারটা ঠিক হয়নি, তুমি বলছো কি 28-এর 2, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি ক খ গ ঘ, তাহলে 2 মানে এটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সবারই ঠিক আছে এটা মোটামুটি, যে আমাদের কিন্তু তরল হাইড্রোজেনটা হবে না, তরল নাইট্রোজেন আর হচ্ছে তরল অক্সিজেন। 31 নাম্বার, বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? এটা কিন্তু পিওর একটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। দেখা যাবে যারা হচ্ছে টুকটাক এটা একটু পড়ে রাখছো, লাইক বই রিডিং পড়ছো, তাদের কাছে এটা নিয়ে আইডিয়া আছে। এটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় হচ্ছে তোমাদের শিল্প বিপ্লবের সময় কিন্তু বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল। এটা হচ্ছে আনসার হচ্ছে দ্বিতীয়। তা এখন এই নিয়ে হচ্ছে মোটামুটি আমাদের কয়টা শিল্প বিপ্লব চলতেছে? 4টা। 4 নাম্বার আসি আর কি আমরা বলতে গেলে। তো প্রথম যে শিল্প বিপ্লব ওই সময় তোমার বাষ্পীয় ইঞ্জিন, যেটা স্টিম ইঞ্জিন এবং কয়লার ব্যবহার ছিল। দ্বিতীয় যে শিল্প বিপ্লব সেখানে তোমার এই যে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল। তৃতীয় শিল্প বিপ্লব হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট আর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার। আর এখন যে ফোর্থ টাইম যেটা আছে, চতুর্থ শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশনটা, সেখানে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, আইওটি ইত্যাদি ব্যবহারটা কিন্তু অনেক বেশি এই যে চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে। হ্যাঁ 31টা ঠিক আছে, 31-এ 2 হবে। 32টা বলো, যে পণ্যের ডিজাইন তৈরি করতে কোনটি প্রয়োজন হয়? দেখো ডিজাইন সংক্রান্ত, তাই না? বা একটাকে আমরা সিমুলেশনে কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিজাইন, তাই তো? তো অনেকগুলো আর কি এরকম হচ্ছে ইমেজ তৈরি করে ওটা নিয়ে একটা সিমুলেশন বানানো হয়। তো এটা কিন্তু আমাদের আনসার হবে সিএডি। দেন আমাদের হচ্ছে বায়োমেট্রিক্স যদি আমরা দেখি, জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? তো তোমরা হচ্ছে অনেকেই হয়তো অলরেডি জাতীয় পরিচয়পত্র বানায় ফেলছো, অনেকে হয়তো বানাও নাই। তো তোমাদের হচ্ছে এমসিকিউটাতে যখন আমরা এনআইডি বানাতে যাই তখন আমাদের সাথে কী কী করা হয়? দেখা যায় ছবি নেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, তাই না? তো এখানে আমাদের প্রশ্নটা কিন্তু উই রিলেটেড, যে তৈরি করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স। তো 33-এর ক্ষেত্রে তোমরা কেউ ভুল করো কৃত্রিম বুদ্ধিমত্তাটা বলো না, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা আসছে রিসেন্টলি, বাট দেখা যায় আমাদের বাবা দাদা সবাই কিন্তু হচ্ছে এনআইডি বানায় রাখছে, ওই সময় কিন্তু এআই ছিল না। তার মানে এআই অবশ্যই ট্রান্সফার হবে না। বায়োমেট্রিক্স, জেনেটিক আর বায়োইনফরমেটিক্স, বলো কোনটা হবে? আহ 33-এর ক্ষেত্রে প্রাপ্তির, না ঠিক হয়নি এটা। উপরে আরও কেউ কমেন্ট করছে? না উপরে আর নাই, ওর থেকে শুরু হয়েছে। দেন হচ্ছে আসমা বিনতে, হ্যাঁ ঠিক আছে অ্যান্সার। মিশকাত পাটওয়ারি ঠিক আছে, মমিন মাহমুদ ঠিক আছে, মুনাব্বির না, ভুল করছো। সমস্যা নেই, যাদের এনআইডি বানানো হয়নি তারা বানায় ফেলবা, এত কষ্ট পাওয়ার কিছু নাই। ভাই বুড়া হয়ে যাচ্ছি, এখনও এনআইডি কার্ড বানাই নাই। সমস্যা নাই, বুড়ো হয়ে যাওয়ার পরে হচ্ছে যখন পেনশন নেওয়া লাগবে তখন এনআইডি কার্ডটা বানিয়ে নিও। 33-এ এই যে একজন মহাবিজ্ঞবান আসছে সিয়াম বাবু, 33-এর ক বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাবাস, ওর জন্য সবাই একটা হাততালি দিয়ে দাও। হ্যাঁ মোটামুটি এখন সবাই ঠিক আছে। এটা হচ্ছে বায়োমেট্রিক্স। তো বায়োমেট্রিক্সে যে ফিঙ্গারপ্রিন্ট বলো বা তোমার হচ্ছে রেটিনা স্ক্যান বলো, আমরা কিন্তু এনআইডি বানানোর সময় ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া লাগে। তো আগে যারা ছিল তাদের দেখা যেত সিগনেচার করা লাগতো, মানে ওটা কি আইডেন্টিক্যাল, একজনকে ইউনিকভাবে আইডেন্টিফাই করার জন্য। তো বর্তমানে ওটা হচ্ছে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট আর কি, যেটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্সের মধ্যে পড়বে। 34 নাম্বার, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? তো এটা নিয়ে টাইম ওয়েস্ট করতে হবে না, এটা হচ্ছে আমাদের কি বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স মানে কি, যে ফিঙ্গারপ্রিন্ট।
আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার মোবাইল ওপেন হবে, বাট তুমি যদি আমার মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা দেখবে ওপেন হবে না। তার মানে কি, জায়গায় কিন্তু হচ্ছে আমরা বৈশিষ্ট্য নিয়ে, আমাদের যে হাতের ছাপ একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে আমরা একটা জীবকে শনাক্ত করতে আসছি। এটাই হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। 35 নাম্বার দেখো, বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোথায়? কৃত্রিম বুদ্ধিমত্তায়, ব্যক্তি শনাক্তকরণে, যোগাযোগ ক্ষেত্রে নাকি চিকিৎসা ক্ষেত্রে? বায়োমেট্রিক্স না বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয়? এআইয়ের মধ্যে, ব্যক্তি শনাক্তকরণে, যোগাযোগ ক্ষেত্রে নাকি চিকিৎসা ক্ষেত্রে? তাহলে এটাও কিন্তু অলরেডি হচ্ছে কাইন্ড অফ সিমিলার, কমন প্রশ্ন হয়ে গেছে, তাই না? এটাতে আমরা টাইম দিব না। এটা হচ্ছে আমাদের ব্যক্তি শনাক্তকরণে। একজন ব্যক্তি, মনে করো তুমি হচ্ছে, আমাদের এখানে অনেকে আছে এখন, মনে করি যে শেখ আয়ান আর হচ্ছে আরবিতে নাম আসছে মুমিন, এই দুজনের মধ্যে আমাদের হচ্ছে পার্থক্য করতে হবে। তো পার্থক্য করার জন্য আমি কি করব, যে তোমাদের হচ্ছে হাতের মনে করো ছাপটা নিলাম, তো তারপর দেখা যাবে যার হাতের সাথে এই ছাপটা ম্যাচ করলো তাকে আমি বলছি আচ্ছা এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি। তার মানে হচ্ছে আমাদের এই যে ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে কিন্তু আমরা বায়োমেট্রিক্সটা ইউজ করে থাকি। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? আর ডিএনএ টেস্টিংয়ের নাম তোমরা কিন্তু অনেকে শুনছো, তাই না? তো ডিএনএ টেস্টিং ক্ষেত্রে আমরা যে মানব শরীরের কোন উপাদানটা ব্যবহার করি, এটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে ডিএনএটা থাকে, মানে ডিএনএ আর কি সব জায়গাতেই থাকে, মুখমণ্ডলেও থাকে বলতে গেলে, স্কিনের মধ্যে, মানে রক্তটা আর কি ইউজ করা হয় এখানে। রক্ত দিয়ে হচ্ছে তোমার ডিএনএ টেস্টিংটা করা হয়। এছাড়া আরও অনেক কিছু আছে রক্ত ছাড়াও। 37 নাম্বার দেখো, ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং। ক্যাপচার করবে আগে, তারপর ওখান থেকে ডেটাটাকে এক্সট্র্যাক্ট করবে, করে ওটার সাথে হচ্ছে ওরা কম্পেয়ার করবে যে মিলছে কি মিলে নাই। কম্পারিজন আর হচ্ছে ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা তোমরা একটু আনসার করো, 37 নাম্বারটা। দেখি 37-এ সবার আগে কার আনসারটা আসে। বায়োমেট্রিক আর বায়োইনফরমেটিক্সের মাঝে পার্থক্য কি? নাতাশা জামান। এই প্রশ্ন তোমাদের যে সিকিউ বোর্ড যদি খুলে দেবো অনেকবার আসছে, যদি এটা এমসিকিউ টপিক না, তো আমরা হচ্ছে এখানে ওটা কভার করতে যাবো না, ওইটা সিকিউর জন্য একটা ডেডিকেটেড টপিক। আর তোমাদের বইতে কিন্তু খুব সুন্দর মতো দুইটা টপিক আলাদা করে লেখা আছে। আর গাইড বইতে খুলে খালি এটাই দেখবার সামনের মধ্যে যে বোর্ডের মধ্যে এই ধরনের প্রশ্ন আসতে আসতেই শেষ। তো ছক আকারে অনেকে পার্থক্যগুলোকে লেখে। হ্যাঁ দেখি 37 কার আনসার সবার আগে। প্রসেনজিৎ চন্দ্র দাস, হ্যাঁ ঠিক আছে। বাকি আর কে আছে 37-এ? আচ্ছা আচ্ছা, প্রসেনজিতের আনসার বলছো এ হবে না, দেন হচ্ছে মমিন মাহমুদ। ঠিক আছে ঠিক আছে, মমিন মাহমুদ কি 3বার কমেন্ট করলো নাকি? হ্যাঁ 3বারই করছে ও। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্সের ক্ষেত্রে আমি যখন ফিঙ্গারপ্রিন্টটা দেই, এই ডেটাটাকে আগে এক্সট্র্যাক্ট করা হয়, মানে আগে ডেটাটা ক্যাপচার করা হয়। আমার ফিঙ্গারপ্রিন্টটা ক্যাপচার করলো, ওখান থেকে হচ্ছে অ্যাকচুয়াল যে তোমার অ্যানালগ ডেটাগুলো এটাকে তোমার এক্সট্র্যাক্ট করা হবে। তারপর হচ্ছে টেমপ্লেট থাকে অলরেডি তোমার সার্ভারের মধ্যে হচ্ছে দেওয়া থাকে যে এই ব্যক্তিটি এরকম, ওইটার সাথে কম্পেয়ার করে ম্যাচিং করা হয়। যদি ম্যাচিং সাকসেসফুল হয় তাহলে তোমার হচ্ছে বলে না এটাই হচ্ছে তাহলে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি। ওকে, 38 নম্বরে দেখো, আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স কোনটি? একটা আছে তোমাদের হচ্ছে যে আচরণগত, মানে কোনটা তোমার আচরণের উপরে আসে, ফেস রিকগনিশন, ভয়েস, টাইপিং। ফেস যেটা, এটা কি তোমার আচরণের মধ্যে পড়ে? না, এটা তো অলরেডি হচ্ছে আমাদের শারীরিক, যেটা অলরেডি হয়ে আসছে। তাহলে ফেস রিকগনিশন কিন্তু আমাদের আচরণের মধ্যে পড়ে না। বাট ভয়েসটা কিন্তু আচরণের মধ্যে পড়ে, দেখা যায় এক একজনের ভয়েস সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, তাই না? তারপর টাইপিং তো হচ্ছে আরও জিনিস, এটা হচ্ছে তোমার কদিন পর পর চেঞ্জ হতে পারবে, এক একজনের টাইপিং স্পিড এক এক রকম, মানে যেটা আমাদের কন্ট্রোল আছে আর কি। তো এটা হচ্ছে আমাদের গাইডেন্স হবে 2 এবং 3। তারপর হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স এমসিগুলো আমরা দেখি। কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান? তো তোমরা হচ্ছে যারাই বায়ো ইনফরমেটিক্সটা পড়ছো সবার আগে কিন্তু এই ধরনের লাইনগুলো লেখা থাকে। আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান কোনটি? রোবোটিক্স, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? বলো তো সবাই। 41 আনসারটা কী হবে সবাই বলো। নাইম ইসলাম, তাই? স্ক্রিনশট নিয়ে রাখবা। শেখ আয়ান, আচ্ছা দেখি 41 নাম্বারটা কে বল। এখন হচ্ছে যে তোমাদেরকে কমেন্ট করতে দিছি, তোমরা এখন দেখি কার কমেন্ট সবার আগে আসে 41-এর ক্ষেত্রে। এখন আমি কি এটা স্ক্রিনে দেখাবো? সবার আগে আসতে হচ্ছে রিপ্ত দাস, তারপরে হচ্ছে মুমিন মাহমুদ। দেখো মুমিনের কমেন্ট কিন্তু বড় বড় অনেক আগেই আসতেছে, অনেকগুলো, ওর নামটা অনেকবারই পড়া হয়েছে। তারপর হচ্ছে মিশকাত পাটওয়ারি, তারপরে হচ্ছে সুহামণি, দেন হচ্ছে তোমার সুহাগী আক্তার,
রোমানা ইয়াসমিন, তুমি সরাসরি হচ্ছে আনসারটাই বলে দিছো। তো এটা আর কি যে 41-এর কত এরভাবে তোমার আনসারটা করবা, 41 নাকি 42। হ্যাঁ, দেন হচ্ছে মাজেদ আছে, তারপর হচ্ছে হানিফা ইসলাম আসো। ঠিক আছে, তোমাদের মোটামুটি সবার আনসার ঠিক আছে। এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো বায়ো ইনফরমেটিক্সটাই হচ্ছে আমাদের আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান। 42 নাম্বারটা যদি দেখি, জিনোম সিকোয়েন্সিংয়ের ইলেকট্রনিক ডেটাবেস তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? জিনোম সিকোয়েন্সিংয়ের ইলেকট্রনিক ডেটাবেস, একটা জিনিস দেখো মজার বিষয় হচ্ছে এখানে ডেটাবেস যখন তোমরা দেখবা, ডেটাবেস দেখলে কিন্তু তোমার আনসারটা হবে কি বায়ো ইনফরমেটিক্স নাকি, যে আমাদের বায়ো ইনফরমেটিক্স যেটা, এখানে কিন্তু আমাদের ডেটাবেসটা জড়িত, বিভিন্ন ডেটা নিতে হবে, এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে, ওগুলো আমরা হচ্ছে ডেটাবেসে রাখি। তো তোমার ডেটাবেস দেখলেই, কোথাও যদি ডেটাবেস দেখো তাহলে ওটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। দেন 43 যদি আমরা দেখি, কোনটি মলিকিউলার মেডিসিন তৈরির প্রযুক্তি? তো আমরা যেহেতু বায়োইনফরমেটিক্স টপিকের মধ্যেই আছি, তাহলে এখানে কিন্তু আমাদের আনসারটার বাইরে যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। দেন 44 যদি আমরা দেখি, জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ এবং ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি। তো দেখো বায়োমেট্রিক এবং বায়োইনফরমেটিক্স যদি আমরা বলি, বায়ো ইনফরমেটিক্স তাই না, ইনফরমেশন, বায়োলজিক্যাল যে ইনফরমেশন, অর্থাৎ কি এখানে তথ্য থাকবে, ডেটা থাকবে, এদের অ্যানালাইসিস থাকবে। তো এই যে ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে যে প্রক্রিয়াকরণ, অ্যানালাইসিসের পার্টটা, এই ধরনের মানে যেখানে আমার ডেটা সংক্রান্ত ডেটাবেস যেগুলো থাকবে, ওইটাই হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। আর বায়োমেট্রিক্স কোনটা? বায়োমেট্রিক্স হচ্ছে আমাদের যে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোর মাধ্যমে আমরা একজন ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি, তাকে আমরা বলি হচ্ছে বায়োমেট্রিক্স। তার মানে বায়োমেট্রিক্স হচ্ছে কাইন্ড অফ তোমার যে সিকিউরিটির সাথে জড়িত, যে তুমি একটা বিল্ডিং বানাইলা, বিল্ডিংয়ের মধ্যে তুমি চাও যে হচ্ছে অথরাইজড মানুষের শুধু যাওয়া আসা করতে পারবে, তখন কীভাবে অথরাইজেশন দিবা? ফিঙ্গারপ্রিন্ট দিতে পারো, রেটিনা স্ক্যান দিতে পারো, তাই না? এই ধরনের জিনিসগুলোর মাধ্যমে, এগুলো হচ্ছে আমাদের বায়োমেট্রিক। আর যেখানে তোমার ডেটা নিয়ে কাজ আছে, ওটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। 45 নাম্বার, কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়? কোনটি উপাদান নয়? রসায়ন, ডেটাবেস, প্রোগ্রাম, গণিত এবং পরিসংখ্যান। বলো 45টা বলো। আশা কমেন্ট করছে হচ্ছে নাম নেয় না, এই জন্য উত্তর বলি না। তুমি উত্তর সবার আগে লেখো, তাহলে তোমার নামটা বলা হবে। হ্যাঁ, এবার হচ্ছে সবার আগে যা কমেন্ট আমার চোখে পড়লো, রাব্বি 45। না, আনসারটা যদিও ভুল হয়েছে। কমেন্টে একজন করছে, ভাই আপনি কি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? তোমার ওইটা নিয়ে এখন ভাবতে হবে না, তুমি এখন এদিকে ভাবো, দেখা যাবে ওইটা নিয়ে পরে কমেন্ট সেকশনে আলাদাই একটা ব্রাঞ্চ হয়ে গেছে, এটা নিয়ে জাস্ট মারামারি করবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রসায়ন হবে। দেখো তুমি যখন বায়োইনফরমেটিক্সের উপাদান নয় বলছে, ডেটাবেস ছাড়া তো বায়োইনফরমেটিক্স হবেই না। আর ডেটাবেস যে অ্যানালাইসিস আছে, এগুলোর জন্য তো আমাদের গণিত পরিসংখ্যান লাগবেই। আর এই টোটাল কাজটা তো আমরা প্রোগ্রাম দ্বারাই করে থাকি। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের রসায়নের কোনো কাজ নাই। বায়ো ইনফরমেটিক্স এখানে কিন্তু ইনফরমেশন লাইক তথ্য উপাত্ত অ্যানালাইসিস, ডেটাবেস এগুলোকে সংরক্ষণ করা, এই ধরনের জিনিসগুলোই জড়িত। 46 নাম্বার যদি আমরা দেখি, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তি প্রয়োগ হলো বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্রায়োসার্জারি নাকি হচ্ছে বায়োমেট্রিক্স? দেখো তো এটাকে কজন পারো। তো এগুলো আমি আর কি বেশি টাইম দেওয়া লাগবে না, এগুলো তাড়াতাড়ি নিয়ে যাওয়া যাবে। তো এখানে আর কি দেখো যে তথ্য ব্যবস্থাপনা আছে না, ইনফরমেশন যে ম্যানেজমেন্ট, তাহলে ইনফরমেশন মানে হচ্ছে আমাদের কি বায়ো ইনফরমেটিক্স নাকি। দেন 47 নাম্বার, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের কোন প্রযুক্তি কাজ করছে? তো আমাদের হচ্ছে যে জটিল রোগের কারণ জানার জন্য ওই রোগ নিয়ে বিভিন্ন ইনফরমেশন বের করা লাগবে, ওই ইনফরমেশনগুলোকে অ্যানালাইসিস করতে হবে অবশ্যই। তার মানে এখানেও কিন্তু এই জিনিসটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। তো বায়ো ইনফরমেটিক্স জিনিসটাকে যে বায়োলজিক্যাল ডেটা আছে, এদেরকে আমরা এক্সট্রাক্ট করে এগুলোকে নিয়ে অ্যানালাইসিসগুলো, এগুলো ডেটাবেসে সংরক্ষণ করা হবে। দেন এখানে পরিসংখ্যান বা ম্যাথামেটিক্যাল ফর্মুলা অ্যাপ্লাই করে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বের করা হবে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের বায়ো ইনফরমেটিক্সের মধ্যে পড়ে। 48 নাম্বারটা দেখো, নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগোরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয় সমন্বয় রয়েছে? ডেটাবেস, পরিসংখ্যান। তো এত কিছু দেখা লাগবে না, যেহেতু ডেটাবেস আসছে, তার মানে কি ডেটা বা তোমরা তথ্য উপাত্ত পড়ছো না, উপাত্ত বা ডেটা, তার মানে এখানে উপাত্ত যেখানে আসছে ওটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। দেন 49, বায়ো ইনফরমেটিক্সের গবেষণা ক্ষেত্রগুলো কোনটি? জিনোম সিকোয়েন্স, ডিএনএ বিশ্লেষণ, রোবট নিয়ন্ত্রণ। এটা কি হবে?
দেখো তুমি বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে জিনোম সিকোয়েন্স, হ্যাঁ এটা একটা ইনফরমেশন, জিনোমের ইনফরমেশন বের করলে অ্যানালিসিস করলা, ঠিক আছে, ডিএনএ বিশ্লেষণ করতে পারলা। রোবট নিয়ন্ত্রণ, তুমি বায়ো ইনফরমেটিক্স আর রোবটের নিয়ন্ত্রণ কীভাবে করবা? তো ওটার জন্য কিন্তু হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্সের দরকার নাই, আমাদের এটা চান্স হবে 1 এবং 2। তার পরবর্তী যদি আমরা টপিকটা দেখি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখান থেকে আমরা হচ্ছে কিছু খুবই লাইক কম পাওয়ার মতো কিছু প্রশ্নগুলো দেখে নিব, দেন আমরা হচ্ছে পরের টপিকে যাবো। 50 নম্বর প্রশ্নটা দেখো, স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে? স্যামন মাছের আকারটা বড়, মানে আমরা হচ্ছে ওইটার যে জিনটা আছে, যে জিনটা আকার বড় হওয়ার জন্য দায়ী, ওই জিনটা হচ্ছে আমরা অন্য একটা মাছের মধ্যে স্থানান্তর করছি যেন ওই মাছটা বড় হয়। তার মানে এখানে দেখো আমরা কিছু হচ্ছে এটাকে বায়োলজিক্যাল কিছু মডিফিকেশন করছি, জেনেটিক্যালি ওকে কিছু মডিফাই করছি না। তো তোমরা হচ্ছে যারা সায়েন্সে আছো তারা হচ্ছে এই ওয়ার্ডটার সাথে তো পরিচিত, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তার মানে একটা হচ্ছে আমরা জীবকে ওর জেনেটিক চেঞ্জ করার মাধ্যমে ওর মধ্যে কিছু চেঞ্জ আনছি। তো তেমনই দেখো আমরা একটা মাছের মধ্যে হচ্ছে স্যামন মাছের জিন স্থানান্তর করছি যেন ওই মাছটার আকৃতি বড় হয়। কথা হচ্ছে এই মাছটা কোনটা? এটা হচ্ছে আমাদের কার্প মাছ, এটা অনেকটা জ্ঞানমূলক তোমাদের জন্য, কার্প মাছ। 11 নম্বর দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক কে? মানে কোন ব্যক্তি এই ওয়ার্ডটা আমাদের সামনে আনছে, এটা নিয়ে হচ্ছে কি এই কাজ গবেষণা সব শুরু করছিল? হ্যাঁ ঠিক আছে, আনসারটা 11 নম্বর হচ্ছে, এটা একটা জ্ঞানমূলক, এটা হচ্ছে আমাদের পল বার্গ, ইনি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক। 52 নম্বর যদি দেখি আমরা, বিজ্ঞানী মাকসুদুল আলম, একটা বাংলাদেশির নাম পাইলাম, কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করছে? এই জিনিসটা তোমাদের কিন্তু সবার জানা উচিত, যেহেতু একজন বাংলাদেশি মানুষ হচ্ছে একটা গবেষণা নিয়ে লাইক ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে রেকগনাইজড। এটা তোমরা সবাই জানবে, এটা হচ্ছে কি পাটের জিনোম, তাই না? ছোটবেলা থেকে হয়তো পড়তেছো। 53 নম্বর দেখো, ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়ালিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স। ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে, তার মানে কি তুমি ডিএনএর মধ্যে কিছু সিকোয়েন্সের মধ্যে চেঞ্জ আনতেছো না, তার মানে কি এটা জেনেটিক্যালি মডিফাইড করতেছো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনটা ইউজ করা হবে? যে জেনেটিক্যালি মডিফিকেশনের মধ্যে কিন্তু আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা চলে আসবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং না করো তুমি তার মডিফিকেশন করতে পারবে না, তোমার জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং করতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে এটা আমরা ব্যবহার করে থাকি। 54 নম্বর দেখো, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? এটাও কিন্তু সেম জিনিস। দেখা যেত আজ থেকে 40-50 বছর আগে মানুষ ছিল কম, বাট উৎপাদন হয়তো অনেক কম, দেখা যেত খাদ্যের সংকট ছিল। বাট এখন তুলনামূলক মানুষ অনেক বেশি, ওই অনুযায়ী কিন্তু আমাদের চাষযোগ্য জমির পরিমাণ কমছে, বাট উৎপাদন কিন্তু অনেক বাড়ছে। তার মানে এখানেও কিন্তু আমরা সেম কাজটাই করছি, যে এই যে ফসলগুলো আছে এদেরকে জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে যেন এখান থেকে বেশি পরিমাণে আউটপুট পাওয়া যায়। তাহলে এটার জন্য আমাদের কোনটা হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটার মাধ্যমে হচ্ছে আমরা উচ্চ ফলনশীল শস্য উৎপাদন করি, লাইক নতুন নতুন হচ্ছে যে জাত উদ্ভাবন করা হয় আর কি। 55 নম্বর দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহৃত হয় কোনটি? ডিএনএ সজ্জা পরিবর্তনে, বংশগতির ধারা অনুসন্ধানে, নাকি সাক্ষ্য শনাক্তকরণে? তো আমি এটা তোমাদের আগেই বলছি, তোমরা এই ধরনের প্রশ্নে যদি একটাকে ভুল বের করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার আনসারটা চলে আসবে। দেখি 55 নম্বরে আমি কমেন্টটা পড়বো যে কে সবার আগে আনসার করো। 55তে চলে আসো। এখনো 54 যাইতেছে। একজন কমেন্ট করছো, বাট তুমি কি 55 করছো নাকি বুঝি নাই। আইন জজ, তারপর হচ্ছে নিশু মাহমুদ, অবন্তিকা দেবী, তারপর হচ্ছে হাসান আল, যাই হোক তুমি 54 আনসার করছো, বাট 55 না। দেন হচ্ছে 55-এর মধ্যে আবার হচ্ছে নুরানি জান্নাত, তারপরে হচ্ছে হানিফা ইসলাম, রবিউল ইসলাম, দেন হচ্ছে মুমিন মাহমুদ। হ্যাঁ, মোটামুটি দেখো এই জিনিসটা যে সাক্ষ্য শনাক্তকরণ, তাই না, আইডেন্টিফিকেশন, এটা কোথায় পড়তো? সাক্ষ্য শনাক্তকরণ জিনিসটা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্সের ক্ষেত্রে হবে আসলে। তো এখানে কিন্তু তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং মধ্যে এটা অবশ্যই পড়বে না। 1 এবং আনসার হচ্ছে 2। দেন হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি কিন্তু আমরা খুব বেশি পরিমাণ হচ্ছে পরিচিত, যে প্রথম যে কম্পিউটার তৈরি হয়েছিল এটা এত বড় ছিল, বাট আস্তে আস্তে এত ছোট হয়ে গেছে, প্লাস এফিসিয়েন্সি অনেক বাড়ছে, তাই না? তার মানে একটা জিনিসের কর্মদক্ষতাকে হ্রাস না করে বা উল্টা বৃদ্ধি করে আকারে কমিয়ে আনা, এটাই হচ্ছে আসলে আমাদের ন্যানো প্রযুক্তি। তো টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি কোনটি? এখন বলা ভাই আপনি তো টপিকের নাম বলেই দিয়েছেন, তাহলে এখানে কি অন্য কোনো আনসার অপশন আছে? আচ্ছা তাও বলো দেখি। 55 না 58 দেখি সবাই কে বলে। ঠিক আছে, সবার আগে এবার কমেন্ট করছে হচ্ছে রবিউল ইসলাম, দেন হচ্ছে এলিনা জাহান, আফিয়া। হ্যাঁ, এবার সবার আনসার ঠিক আছে এটা, কারণ টপিকের সাথে যদি আনসার মিলে যায় কিছু লাগে। ন্যানো টেকনোলজি।
দেন 59 নাম্বার দেখো, জীবাণুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবট আর হচ্ছে ক্রায়োসার্জারি। 58 নাম্বার সবার ঠিক আছে। তোমরা হচ্ছে 49-এর 59-এর আনসারটা বলো সবাই। এটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। 60 নাম্বার যদি আমরা দেখি, স্মার্ট ঔষধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? তার মানে হচ্ছে যে ধীরে ধীরে বললাম না, আকার কমিয়ে আনতে হবে, জিনিসের এফিসিয়েন্সি বাড়াইতে হবে, এই সবগুলো কিছু আমাদের হচ্ছে ন্যানো টেকনোলজির মধ্যে পড়বে। 61 নাম্বার যদি আমরা দেখি, ন্যানো পার্টিকেলের আকৃতি কত? এই প্রশ্নটা আসলে হচ্ছে ঢাকা বোর্ড 23-এ। 1 থেকে 100 ন্যানোমিটার, 1 থেকে 300 ন্যানোমিটার, 1 থেকে 200, 1 থেকে 400। তো এখানে দেখা যায়, দেখো 1 থেকে 100 এটা একটা ইভেন নাম্বার মনে হচ্ছে যে না একের ঘরেই আছে, বাট এখানে তাহলে 3 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 4 হয়ে গেছে। তো এখানে আনসারটা হবে আমাদের ক, 1 থেকে 100 ন্যানোমিটার যেটা আছে এটা হচ্ছে আমাদের ন্যানো পার্টিকেলের আকৃতি। 62 নাম্বার, ন্যানো প্রযুক্তির কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? এটাই হচ্ছে এইটা আনসার করে দেখি এটা কয়জন পারো। 62, এখানে অপশন হচ্ছে কি 2টা, 3টা, 4টা, 5টা। ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? পদ্ধতি কয়টা বলো তো? 61 মোটামুটি অনেকে অ্যান্সার করতেছ, তো দেখি 62টা পড়বো। হুম, 61টা কারো নাম পড়তেছে না আলাদা করে, 62টা যেতে সবার আগে করবে ওর নামটা পড়বো শুধু। হ্যাঁ, সবার আগে কমেন্ট আসছে হচ্ছে হাবিবুর রহমানের 62-এর আনসারটা যদিও মিলে নাই, বাট স্টিল হ্যাঁ ট্রাই করো। রোমানা ইয়াসমিন আনসার ঠিক আছে, বাট তুমি 65 কোথায় পাইলে? আমরা তো 62তে আছি। তাই না হচ্ছে তন্ময় 2টা ঠিক আছে। মোটামুটি এখন সবাই ঠিক আছে। এটা হচ্ছে 2টা, একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের টপ ডাউন পদ্ধতি, একটা হচ্ছে বটম আপ মানে উপর থেকে নিচে, একটা হচ্ছে নিচ থেকে উপরে। তো এই 2টা প্রযুক্তি আর কি ইউজ করা হয়, টপ ডাউন পদ্ধতি আর হচ্ছে বটম আপ পদ্ধতি। সানস্ক্রিন এবং ময়েশ্চার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? সানস্ক্রিন এবং ময়েশ্চার তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? তো এখানে অবশ্যই আমাদের ক্রায়োসার্জারি হবে না। ক্রায়োসার্জারি হচ্ছে কি একটা চিকিৎসা পদ্ধতি ছিল। তারপর হচ্ছে বায়োইনফরমেটিক্সে কী ছিল? আমাদের বায়োলজিক্যাল যে ডেটা, এদেরকে আলাদা করে সংরক্ষণ করা, এদেরকে অ্যানালাইসিস করা, যেখানে গণিত পরিসংখ্যান ইউজ হবে, যেখানে ডেটাবেস জড়িত থাকবে, তাই না? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার কোন ধরনের ইঞ্জিনিয়ারিং হইতেছে? জেনেটিক নিয়ে। এখানে তো আমাদের কোনো জীবকে হচ্ছে জেনেটিক্যালি মডিফাই করা হচ্ছে না। এটা হবে আমাদের কারেক্ট আনসার ন্যানো টেকনোলজি। তো এই নিয়ে আমাদের মোটামুটি প্রথম অধ্যায়ের হচ্ছে খুবই কম্প্যাক্ট একটা এমসিকিউ সাজেশন হচ্ছে আমাদের শেষ করা হয়েছে। এরপর আমরা শুরু করবো হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, যে কমিউনিকেশন সিস্টেম, এখান থেকে। তো তোমরা হচ্ছে যাদের প্রথম অধ্যায় ক্লিয়ার হয়েছে তারা এটা কমেন্টে জানাও, আমরা এখনই আর কি দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। হ্যাঁ, তোমাদের অনেকে একটু কমপ্লেন থাকতে পারে যে হ্যাঁ আজকে তো অনেকগুলা এমসিকিউ অনেক তাড়াতাড়ি চলে গেছেন। তো তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে কি, শেষ মুহূর্তে আমি এখানে যদি প্রত্যেকটা এমসিকিউর জন্য হচ্ছে আর কি কমেন্ট পড়তে বসি, 1-2 মিনিট করে প্রত্যেকটা এমসিকিউতে দেই, তো দেখা যাবে 60টা এমসিকিউ কভার করতে আমার 2 ঘন্টা লেগে গেল, তাই না? তো এরকম যদি আমি 2টা অধ্যায় কভার করতে যাই 4 ঘন্টা, তো এখন শেষ মুহূর্তে আসলে এত সময় যদি আমি এখানে নষ্ট করি তোমাদের জন্যই ঝামেলা হবে। তো এই জন্য হচ্ছে আমি সিমিলার অনেকগুলো এমসিকিউ দেখা যায় একটু টান দিয়ে চলে গেছি, কারণ এগুলো হচ্ছে তোমাদেরকে টাইম দিলেও তোমরা সবাই ঠিক মতো আনসারই করতে পারবা। ওকে, আমরা হচ্ছে এখন সেকেন্ড চ্যাপ্টারে আসি। আশা করি তোমাদের হচ্ছে প্রত্যেকের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যদি সেকেন্ড চ্যাপ্টারটা আজকে শেষ করে ফেলতে পারি, দেন তোমাদের হাতে আর 4টা অধ্যায় থাকবে মাত্র। হয়তো আমরা নেক্সট ক্লাসে আরও 2টা অধ্যায় সুন্দর মতো কভার করে ফেলবো। তো তোমাদের হচ্ছে বেশি একটা প্যারা খাওয়া লাগবে না, আমরা মোটামুটি খুব স্পিডেই এগুলো কভার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা হ্যাঁ, মোটামুটি সবারই ক্লিয়ার? নিশু মাহমুদ, সবাই 2G নেটওয়ার্কের মতো আনসার করে, আমি 6G নেটওয়ার্কের মতো আনসার করি, তাও নাম বলে না। নাম কি বলে নাই? যদি সবার আগে কমেন্ট আসে তাহলে অবশ্যই বলছি। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের নাম বলিনি, আমি তো বলে দিচ্ছি যে এটা কমেন্ট করে এটা নাম বলবো আর কি, ওই অনুযায়ী। মুরসালিন এখনো একটাতেই আছে ভাই, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? না থাক, আনসার আমি যেটাই দেবো ওই কমেন্টের মধ্যে দেখা যাবে, মানামারি দেখা যাবে 2 গ্রুপের মধ্যে। তো প্রথমত আশা করি ক্লিয়ার। এখন আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট এমসিকিউ দেখবো। সেকেন্ড চ্যাপ্টারটা আসলে একটু মজার অধ্যায়, দেখা যায় একটু থিওরিটিক্যাল বেশি, আসলে এখানে অনেকটা ম্যাথামেটিক্যাল নাই। তো যারা হচ্ছে একদম লাস্ট মোমেন্টে প্রিপারেশনটা গোছানোর চেষ্টা করে তাদের জন্য প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থিওরিটিক্যাল পার্টগুলো একটু ইজি হয়। কারণ কি, তুমি যখন একটা জিনিস নিয়ে আইডিয়া নিয়ে যাবা, এক্সাম হলে প্রশ্ন যেমনই আসুক তুমি কিছুটা না লিখে দিয়ে আসতে পারবা। দেখা যায় যদি খুব কঠিন প্রশ্ন করে তুমি আনসার করে আসলে দেখা যায় তাও 10-এর মধ্যে হচ্ছে 8-7 এরকম পাওয়া যাবে কিন্তু। আর যদি আমরা রেকমেন্ড করি হচ্ছে ম্যাথামেটিক্যাল পার্ট যেগুলো আছে, লাইক থার্ড চ্যাপ্টার, দেন তোমার কোডিং যে চ্যাপ্টারগুলো আছে, HTML বলো, এগুলো আনসার করা, কারণ এখানে টাইম কম লাগে আর মার্ক দেখা যায় 10-এ 10 ইজিলি পাওয়া যায়।
বাট স্টিল অনেকের দেখা যায় এখন লাস্ট মোমেন্টে যারা কিছুই পড়ো নাই তারা তো কোনোটাই পড়ে শেষ করতে পারবে না। তো তোমাদের জন্য আর কি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা কিন্তু খুবই ভালো একটা অপশন। আর এই এমসিকিউগুলো করলে এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবা। আর আমরা হচ্ছে পেড ব্যাচে কিন্তু হচ্ছে তোমাদের মেগা ক্লাস নাম হয়েছে দ্বিতীয় অধ্যায়ের উপরে, তাই একটা রিভিশন ক্লাস 7টা টপিক কভার করা হয়েছিল। তো টপিক ওয়াইজ আর কি তোমরা কিন্তু খুব ইজিলি জিনিসটা রিভিশন দিয়ে ফেলতে পারবা। তো এখানেও সেম আমাদের হচ্ছে প্রথম প্রশ্নটা দেখো, ডেটা স্থানান্তরে বিটের বিন্যাস ব্যবস্থা কি? বিট তার মানে আমরা যে ইনফরমেশনগুলো পাঠাই এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের লাইক 1010 এইভাবে কিন্তু কম্পিউটারের মধ্যে আদান প্রদান করে। তো আমি এখানে যে একটা কথা বললাম এটা তোমার মোবাইলে যাচ্ছে বা তোমাদের কাছে যে কমেন্টগুলো একজন থেকে আরেকজনের কাছে যাচ্ছে, এই ইনফরমেশনগুলো দেখো, এগুলো কি ডেটা না? না, অবশ্যই এগুলো ডেটা। বা স্পেসিফিকলি বলে এগুলো ইনফরমেশন যদি নির্দিষ্ট অর্থ থাকে, তো এদেরকে স্থানান্তর করতে হবে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে নাও লাগবে। তো এগুলো কীভাবে যাবে? যেহেতু এগুলো বিট, তাহলে এগুলো বিটগুলো হচ্ছে তোমার এক একটা বিট এভাবে আস্তে আস্তে যেতে থাকবে। তো এই যে বিন্যাসটা এটা কি, এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি হচ্ছে আমরা মেথড। ডেটা স্থানান্তরে যে বিটের বিন্যাস, বিট কি একটা করে যাবে নাকি 4টা 5টা 8টা একসাথে যাবে, 8টা বা 16টা, এই জিনিসটাকে বলা হয় মেথড বা পদ্ধতি। তো আমাদের মূলত এই যে পদ্ধতি বা মেথড কয়টা? ডেটা স্থানান্তরে 2টা, একটা হচ্ছে সিরিয়াল আর একটা হচ্ছে আমাদের প্যারালাল। যাই হোক, এটা আমাদের হচ্ছে থিওরি ক্লাস আলোচনা করা হয়েছে ভালো মতো। 2 নাম্বারটা সবাই আনসার করো। ব্যান্ডউইথ কি? ডেটা স্থানান্তরের মাধ্যম, ডেটা স্থানান্তরের হার, ডেটা স্থানান্তরের দিক নাকি ডেটা স্থানান্তরের পদ্ধতি? তো দেখা যায় আমরা ব্যান্ডউইথ কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করে থাকি বাস্তব জীবনে। ইন্টারনেট থেকে তোমরা যখন লাইন নাও, তোমরা কিন্তু কোম্পানিতে ফোন করো, আচ্ছা এখানে হচ্ছে স্পিড কত, 20 Mbps 200 Mbps এরকম থাকে না? তার সাথে তোমরা কিন্তু ব্যান্ডউইথ নিয়ে কথা বলো। ব্যান্ড মানে কি হচ্ছে অনেকগুলো ডেটা আসবে, এটা কি কতটুকু চওড়া, রাস্তা যত চওড়া হবে তত বেশি ডেটা আসতে পারবে, তার মানে ব্যান্ডউইথ যত বেশি হবে স্পিড তত বেশি আর কি। হ্যাঁ আচ্ছা, দেখি কমেন্টে আসি আমরা। 2 হচ্ছে সবার আগে কমেন্ট করছে হচ্ছে সাজিব আল হাসান, তারপরে হচ্ছে একজন করছো ইসলাম একজন কমেন্ট করছো, দেন হচ্ছে নুরানি জান্নাত, তৌসিফুল বাড়ি, দেন হচ্ছে সুমন। হ্যাঁ সবাই এটা ঠিক আছে। রবিউল ইসলাম, ব্যান্ডউইথ হচ্ছে আমাদের ডেটা স্থানান্তরের হার। তো একক সময়ে কতটুকু ডেটা এক ডিভাইস থেকে এক ডিভাইসে যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের ব্যান্ডউইথ। দেন 3 নাম্বার যদি আমরা দেখি, একটি চ্যানেলের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 5000 বিট ডেটা স্থানান্তর করা হলো, এর ব্যান্ডউইথ কত? তো এখানে আমাদের অপশনগুলোর মধ্যে এই যে ইউনিটগুলো আছে এগুলোতে একটু ফোকাস দিতে হবে। তো দেখো 5 সেকেন্ডে যদি 50,000 বিট যায়, তো আমাদের ব্যান্ডউইথ মানে হচ্ছে একক সেকেন্ডে, মানে 1 সেকেন্ড সময় কতটুকু ডেটা যাবে। তো আমাকে বলো যে 5 সেকেন্ডে যদি হচ্ছে 50,000 যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? যে 1 সেকেন্ডে যাবে তাহলে হচ্ছে 50/5 মানে 10,000 বিট, তাই না? তাহলে এখানে দেখো 10,000, ঠিক আছে, বাট এখানে বলছে কি কেবি, কিলোবিট না, কিলোবিট না, তো এটা হবে বিট। আমরা জানি 1000 বিট সমান 1 কিলোবিট, তাহলে আমাদের তো এখানে আনসার বিট আসছে, এখানে বলছে কিলোবিট, তাহলে এটা হবে না। তা বলছে দেখো মেগাবিট, এম হবে না, গিগাবিট হবে না। আনসারটা হচ্ছে আমাদেরকে এই জায়গাতে বিট পার সেকেন্ড, এই যে এখানে 10,000 বিট। ওকে, তারপর যদি আমরা দেখি কোনো চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ডে 32 কেবি ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত হবে? 4 সেকেন্ডে যদি হয় 32 কেবি, তাহলে 1 সেকেন্ডে কত হবে? 32/4, তার মানে 8। দেখো কেবি না, তাহলে কিন্তু আমাদের ইউনিট হবে কেবি। আর এটা কত? প্রতি সেকেন্ডে, তার মানে কেবি পার সেকেন্ড, কেবিপিএস। কি হবে তাহলে? এটা 8 কেবিপিএস। আনসার হবে আমাদের হচ্ছে বি। 5 নাম্বারটা তোমরা সবাই করো। 5 নাম্বারটা হচ্ছে আমাদের একটি চ্যানেলে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ হচ্ছে কি একক সময় কতটুকু ডেটা, কতটুকু বিট স্থানান্তরিত হবে এটা। ওকে, 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটা সবাই আনসার করো। চার ঠিক আছে সবার। 5 নম্বরে আসো। ছোট হাতের বিপিএস, ছোট হাতের বিপিএস নিয়ে আসলে সমস্যা হবে না যদি তোমার এমসিকিউতে সবগুলো সেম থাকে, বাট কই এখানে তো সব ছোট হাতেরই আছে। আচ্ছা ওইটা না, ওইটা কোনো মেজর সমস্যা না আছে, তোমার ছোট হাতেরই হওয়া লাগবে। নর্মালি আমরা যখন এমবি লিখি তখন ছোট হাতে দিলে বিট বোঝানো হয়, বড় হাতে বাইট বোঝানো হয়, বাট ওই অপশনের ক্ষেত্রে বাকি মানে প্রশ্নের বাকি অপশন দেখলে ওটা নিয়ে অসুবিধা হবে না। হ্যাঁ 5 নাম্বারটা। আচ্ছা কমেন্ট তো অনেকগুলো হয়ে গেছে, উপরে চলে গেছে প্রথম কমেন্ট। যাই হোক, যেটা সামনে আসে ওটাই পড়ি। সবার আগে হচ্ছে তোমার তৌসিফুল বাড়ি কমেন্ট করছো, দেন হচ্ছে সজিব আল হাসান,
নুরানি জান্নাত, দেন হচ্ছে রাব্বি, রবিউল ইসলাম। তাহলে এটা দেখো যেহেতু এখানে বিট আছে তাহলে এখানে কিন্তু হবে বিট, আর যেহেতু আমরা সেকেন্ড হিসাব করছি দেখি বিট পার সেকেন্ড, প্রতি সময়ে, পার সেকেন্ড হচ্ছে কি প্রতি সময়ে 1800 করে বিট ট্রান্সফার হবে। ওকে, দেন 6 নাম্বার দেখো বিপিএস এর পূর্ণরূপ কি, এটা আশা করি পারবা। বিপিএস নর্মালি হচ্ছে এই ধরনের এমসিকিউতে বি ছোট হাতে নাকি বড় হাতে ওইটা ম্যাটার করবে, যেখানে যদি বড় হাতে থাকতো তাহলে ওটাকে বাইট পার সেকেন্ড বুঝাইতো, আর ছোট হাতের বি থাকলে হচ্ছে বিট পার সেকেন্ড বুঝাবে। ওকে, তাহলে আমাদের 6-এর আনসার হবে 6-এর ক, তাই না? 7 নাম্বারটা দেখো, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় ন্যারো ব্যান্ডে, ভয়েস ব্যান্ডে, হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স। তাহলে এটা আগে আমাদের জানার আগে জানতে হবে যে ব্যান্ড আসলে কয়টা আছে, 3টা আছে, ন্যারো, ভয়েস আর হচ্ছে ব্রড। তাহলে এখানে যে কম্পিউটার থেকে প্রিন্টারে এখানে আমাদের এত হিউজ অ্যামাউন্টের ডেটা লাগে না যে ব্রডব্যান্ড লাগবে। এমনকি ব্রডব্যান্ড তো হচ্ছে আমরা ইন্টারনেটের জন্য ইউজ করি, কেউ কি দেখছো কম্পিউটার থেকে প্রিন্টারের জন্য হচ্ছে ব্রডব্যান্ড ইউজ করতে? ওই সময় হচ্ছে আমরা প্রিন্টার কেবল যেটা আছে ইউএসবি, যেটা টাইপ বি, ওটা ইউজ করি, ওটা হচ্ছে আমাদের ভয়েস ব্যান্ড। কম্পিউটার থেকে প্রিন্টারের জন্য আমরা যেটা ইউজ করি হচ্ছে আমাদের ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? দেখো ওয়ার্ডের মধ্যে আছে ভয়েস, তাই না, কথায়। তাহলে দেখো এটা কি টেলিগ্রাফে, রাউটারে, গেটওয়ে নাকি টেলিফোনে? যখন আমরা টেলিফোনে কথা বলি তখনই তো আমাদের ভয়েসটা আবশ্যক করে, তাই না? তাহলে এখানে আনসার হবে আমাদের টেলিফোনে। আমি যদি হচ্ছে কমেন্ট না পড়ে একটা না বলে যাচ্ছে অনেকগুলা, তো তোমরা হচ্ছে যেগুলা আগে আগে আনসার করতে পারবা করে ফেলবা। 9 নম্বরে দেখো ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? আমরা কি বলছিলাম ব্যান্ড হচ্ছে 3 রকম, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর হচ্ছে ব্রডব্যান্ড। তো যেখানে হচ্ছে আমাদের এই যে 45 থেকে 300 এটা হচ্ছে আমাদের ন্যারো ব্যান্ডের মধ্যে পড়ে, দেন 6900 এটা হচ্ছে আমাদের ভয়েস ব্যান্ডের মধ্যে পড়ে। আর ব্রডব্যান্ড মানে কি একটু বেশি ডেটা লাগবে এখানে, ওইটা হচ্ছে আমার 1 Mbps বা তার বেশি। যখন এতটুকু স্পিড থাকবে মানে ব্রডব্যান্ডের মধ্যে দিয়ে আর কি 1 Mbps বা তার থেকে বেশি পরিমাণে ডেটা যাওয়া আসা করতে পারে। 10 নম্বর যদি আমরা দেখি, 10 নম্বরটা হচ্ছে তোমরা কমেন্ট করো সবাই যে ব্যান্ডউইথের অন্য নাম কি? ডেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ড স্পিড নাকি মোবাইল স্পিড, কোনটা হবে? হ্যাঁ 9 কমেন্ট অনেকে আছে, এবার 10 নাম্বারটা করো। 10 নাম্বারটা হচ্ছে দেখবো, দশ নম্বরে কি হবে দেখো তো, যে ব্যান্ডউইথের অন্য নাম কি? ডেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ড স্পিড, মোবাইল স্পিড। মার্জু শাহ 10-এর, হ্যাঁ ঠিক আছে আনসার। দেন রবিউল ইসলাম, নিশু মাহমুদ, তুমি হচ্ছে কমেন্টের আনসার করো। নুরানি জান্নাত, ইরা খান, দেন হচ্ছে মনিম মাহমুদ, হাবিবা আক্তার। মমিন মাহমুদ মনে হয় প্রত্যেকবার 2-3 বার করে কমেন্ট করে। দেন হচ্ছে আচ্ছা হ্যাঁ এটা সবাই ঠিক আছে। দেখো মোবাইল স্পিড হবে না, মোবাইল স্পিড বাদে বাকি দুইটা ব্যান্ডউইথের আরেকটা হচ্ছে আমাদের ব্যান্ড স্পিড, আরেকটা হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন স্পিড, যে ডেটা কত হারে ট্রান্সমিট হচ্ছে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসের মধ্যে। দেন হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড, তো আমাদের ডেটা ট্রান্সমিশন মোড ছিল, মেথড ছিল, তাই না? তো এর মধ্যে হচ্ছে এখন 11 নম্বরটা দেখো, ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন মেথডের ব্যবহার কোনটি? কিবোর্ড হতে সিপিইউ, পেন ড্রাইভ হতে সিপিইউ, মাল্টিমিডিয়া কমিউনিকেশনে নাকি অডিও বা ভিডিও কলে, যেখানে হচ্ছে আমাদের ব্লক বাই ব্লক ডেটাগুলো এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সমিট হবে। 11 নম্বরে আশা কর সবাই। হ্যাঁ আরিফুল, এটার আনসার সবাই করো 11 নম্বরটা। রিয়া খাতুন, দেন হচ্ছে জুহি আহলাম, সবাই 10 নম্বর বলতেছো, 11 নম্বরে আসো। হ্যাঁ মুক্তা একটা কমেন্ট করছো যে যদি টপিকের নাম না থাকতো আর এমসিকিউ একটু সাফল করা থাকতো তাহলে ভালো হতো। হ্যাঁ ওটা প্র্যাকটিসের জন্য অনেক ভালো, বাট এখানে দেখা যায় অনেকেই শেষ মুহূর্তে তেমন একটা প্রিপারেশন থাকে না, তো ওদের জন্য যদি টপিক ওয়াইজ দেওয়া হয় ওদের জন্য পড়াটা আর কি ইজি হয়, তো ওই হিসেবে আমরা এখানে টপিক ওয়াইজ সিরিয়ালি প্রশ্নগুলোকে রাখছি। নয়তো দেখা যায় অনেকে বায়োইনফরমেটিক্সের মধ্যে হচ্ছে পেঁচা ফেলে যখন মিক্স দেওয়া হয়, তো এই জন্য বায়োমেট্রিক্সগুলো একসাথে দেওয়া হয়েছে, বায়োইনফরমেটিক্সগুলো আলাদা হয়েছে, এরকম টপিক ওয়াইজ প্রশ্নগুলো করা হয়েছে। দেন হচ্ছে কাজী মাসুদুর রহমান, দেন হচ্ছে জুয়েনা আফরিন জিসা, তারপর হচ্ছে তোমাদের
কমেন্ট পড়েছে সবারই, সমস্যা নাই। রবিউল ইসলাম, হ্যাঁ এটা ঠিক আছে। এটা হচ্ছে যখন পেন ড্রাইভ থেকে সিপিইউতে যায় ইনফরমেশনটা, তখন ব্লক বাই ব্লক ডেটাটা ট্রান্সমিশন হয়। 12 নম্বরটা দেখো, কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমোরি প্রয়োজন হয়? প্রেরক মানে কি? সেন্ডার, যে হচ্ছে ইনফরমেশনটা পাঠাচ্ছে। তো কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়? প্যারালাল, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, কি হচ্ছে আইসোক্রোনাস। তো এখান থেকে যদি আইসোক্রোনাসটা তোমার সামনে বেশ কয়েকবারও দেখবা, যেটা আমরা হচ্ছে রিয়েল টাইম কমিউনিকেশনের ক্ষেত্রে আইসোক্রোনাসটা আর কি ইউজ করে থাকি। তোমার নাম এই নিয়ে 4-5 বলছি, তুমি হচ্ছে আনসার করো কমেন্টে, তাইলেই হবে। রৌনক জাহান, হ্যাঁ তুমি হচ্ছে সবার আগে আনসার করো। তোমরা কমেন্ট সেকশনে গেলেই বুঝতে পারবো যে তুমি যখন 10 আনসার করতেছো তখন কিন্তু 12 আনসার চলে আসছে অলরেডি। তো অনেকে দেখা যায় হচ্ছে একটু ডিলে হয়ে চলে, তো রিফ্রেশ করে এগুলো ঠিক হয়ে যাবে। নিশু মোহাম্মদ হচ্ছে 12 নম্বরে 4টার মধ্যে যে কোনো একটা হবে। হ্যাঁ অবশ্যই যে কোনো একটা তো হবেই, বাট কোনটা হবে? প্রেরকের সাথে প্রাইমারি মেমোরি থাকে হচ্ছে আমাদের সিনক্রোনাসের ক্ষেত্রে। 13 নম্বরটা দেখো, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতির প্রচলন বেশি? রিয়েল টাইম, এটা আমি মাত্রই বলে ফেলছি, যখন আমরা হচ্ছে বাস্তবে যে এখন যেটা কমিউনিকেশনটা হচ্ছে এটা কিন্তু রিয়েল টাইম। আমি এখন যে বলতেছি তুমি একটু পরে এটা শুনতে পারতেছো, তোমরা কমেন্ট করতে সাথে সাথে এখানে আসতেছে। তো এক্ষেত্রে আমাদের যেটা হয় ওটা হচ্ছে কোনটা? ওটা হচ্ছে আইসোক্রোনাস। ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? প্রধান মাধ্যম বলছে। নর্মালি আমাদের যে ডেটা কমিউনিকেশন করি মানে কি? যোগাযোগ। তাহলে এই যোগাযোগ অর্থ কি আমার তথ্যটা তোমার কাছে যাবে, তো যাওয়ার জন্য অবশ্যই একটা মিডিয়াম বা মাধ্যম লাগবে। এখন এই মাধ্যমটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে তার দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে তার ছাড়া, মানে তারযুক্ত মাধ্যম আর হচ্ছে তারবিহীন মাধ্যম। তাহলে আমাদের প্রধান মাধ্যম কয়টা? 2টা। তারপর হচ্ছে তোমার তারযুক্ত মাধ্যমে আবার 3টা প্রকার আছে, টুইস্টেড পেয়ার কেবল, দেন হচ্ছে তোমার কোএক্সিয়াল কেবল, আর হচ্ছে অপটিক ফাইবার কেবল। আবার তারবিহীনের মধ্যে মাইক্রোওয়েভ, রেডিও, অনেকগুলো আছে, তাই না? 15 নম্বরটা দেখো, কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? একটা দেখছো ব্লক বাই ব্লক, এটা হচ্ছে কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার। যেই হারে কমেন্ট যেতে আসছে আমি সবার কমেন্ট পড়তে পারবো না তো। পনেরো নম্বরটা দেখি। 15 নম্বরটা হচ্ছে প্রথম কয়েকজন যারা সবাই অ্যান্সার করবো তাদের কমেন্টটা পড়বো। সুমাইয়া জাহান মিমি, ট্রাই করবো কমেন্ট একটু আগে করা, তাহলে দেখা যায় আমি হচ্ছে প্রথম 20 সেকেন্ড হয়তো কমেন্ট পড়লাম, তখন আবার পর এমসিকিউতে চলে যাই। তো এর মাধ্যমে আর কি যাদের নামটা আসে ওগুলো কিন্তু পড়া হয়। হ্যাঁ, তো সবার আগে আনসার করছে হচ্ছে হালিমা আক্তার, না উপরে আর কেউ আনসার করে নাই। দেন হচ্ছে হানিফা ইসলাম, রবিউল ইসলাম। হ্যাঁ, এটা কিন্তু অনেকে আর কি ভুল আনসার করতেছে। এটা তোমাদের অ্যাসিনক্রোনাস। তোমাদের হচ্ছে যে ব্লক বাই ব্লক যেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস। দেন হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশনে ডিলে সর্বনিম্ন হয় কোনটায়? তার মানে যে ডেটা ট্রান্সমিট হচ্ছে এখন একটা ডিলে আছে না, আমি যখন বলি তার কিছু পরে কিন্তু তুমি শুনতে পাও। তো এখন দেখা যায় এই ডিলেটা কোন পদ্ধতিতে সবচেয়ে কম হয়? ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোনটায়? যেটা হচ্ছে আমরা রিয়েল টাইম ইউজ করি, কারণ কি এটাতে ডিলে অনেক কম, এই জন্য রিয়েল টাইম ইউজ করা হয়। আর রিয়েল টাইম ইউজ করা হয় কোনটা? আইসোক্রোনাস। 17 নম্বরটা সবাই আনসার করতো। 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? জিহাদুল ইসলাম অন্তর, তুমি হচ্ছে এটা আনসার করো, দেন দেখো তোমারটা পড়া হবে। আচ্ছা, মুমিন মাহমুদ, এটা কি মেয়ের কমেন্ট না ছেলের কমেন্ট? এসে একটা হুট করে কথা বলে দিয়ে গেলা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের 17 আনসারটা হবে ক। তোমরা এটা অনেকে করতে পারছো, 72.73%, 5 কিলোবাইট ডেটা নেওয়ার জন্য। দেন আমরা হচ্ছে পরবর্তী যদি টপিকে যাই, ডেটা ট্রান্সমিশন মোড। তো ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে দেখো প্রথম প্রশ্নটা যে কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ? তো ডেটা ট্রান্সমিশনের মোডে হচ্ছে আমরা লাইক এটা ডিস্ট্রিবিউশন বলতে পারো আর কি। তো এখানে আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন না, হ্যাঁ ট্রান্সমিশনে হাফ ডুপ্লেক্স, প্রথমত ছিল সিমপ্লেক্স, তারপর হচ্ছে হাফ ডুপ্লেক্স, তারপর হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো এই জিনিসটা কি কীভাবে সহজে মনে রাখতে পারো? ফর এক্সাম্পল সিমপ্লেক্স হচ্ছে কি তথ্য এক সেট থেকে, মনে করো দুইজন আছে, তোমাদের মধ্যে মনে করো দুজনের নাম নিয়ে নেই, ধরো শাফিন আছে আর হচ্ছে আলামিন আছে।
তো শাফিন এবং আলামিন দুইজন সামনাসামনি বসে আছে, কথা বলবে আর কি। বাট দেখা যায় শুধু শাফিনই কথা বলতেছে, আলামিন কোনো কথা বলতে পারতেছে না। অর্থাৎ তথ্যটা যদি একমুখী আদান প্রদান হয়, যে একজন এক সাইড থেকে যদি এক সাইডে যায়, তাহলে ওটাকে আমরা একটা সিম্পল একটা হচ্ছে কমিউনিকেশন, মানে একজনে শুধু বলতেছে, সিমপ্লেক্স। বাট মনে করা হচ্ছে আলামিন শাফিন দুজনেই কথা বলতে পারে, বাট দুজনে একটু ভদ্র আছে যে না, ওরা অ্যাট এ টাইম একজনই কথা বলবে। যখন একজন কথা বলবে আরেকজন চুপ থাকবে, ওটা শুনবে, এর কথা শেষ হলে আরেকজন বলবে। তার মানে এখানে দুইজনে কিন্তু তথ্য আদান প্রদান করতে পারবে, বাট অ্যাট এ টাইম একটা নির্দিষ্ট সময় যে কোনো একজনই কথা বলবে। ওইটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। আরেকটা হচ্ছে মাছের বাজারের মতো, সবাই সব দিক থেকে একসাথে কথা বলবে। শাফিনও বলতেছে, আলামিনও বলতেছে, ওদিকে জুয়েল, এদিকে করিম, কেউ বাদ নাই, সব একসাথে কথা বলতেছে। ওইটা হচ্ছে আর কি ফুল ডুপ্লেক্স। তো ফুল ডুপ্লেক্সে কি একই সাথে তোমার দুই সাইডেই তথ্য আদান প্রদান করতে পারবে। তাহলে আমাদের হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ কোনটি? এটা হচ্ছে তোমাদের কিবোর্ড হবে, SMS, মোবাইল নাকি পেজার? বলো। তোমরা যখন একজনকে SMS করো তখন তোমাদের SMSটা যায়, পরে একজন SMSটা আসে, তাই না? দেখো অ্যাট এ টাইম তো দুইটা একসাথে আসে না। মেসেঞ্জারে কথা বলতেছে না নর্মালি আর কি, মোবাইল টেলিফোনে যে মেসেজগুলো আগে একজনটা যাবে তারপর একজনটা আসবে, এরকম। তো ওইটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স SMS। 19 নাম্বারটা একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে। এখানে আগে দুটা জিনিস আছে, একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। আর একটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন, যেটা মেথড, যে কয়জন পাবে, একজন পাবে, 5 জন পাবে, 10 জন পাবে, নাকি সবাই পাবে। তো এখানে বলছে যে একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে, এই মোডকে আমরা কি বলবো? তো একদিকে চলে হচ্ছে সিমপ্লেক্স, যে কোনো একদিকে হচ্ছে ইনফরমেশনটা যাবে আর সবাই গ্রহণ করতে পারবে। নর্মালি আমরা যখন ইনফরমেশনটাকে দেই, এটা আমরা বেশ কিছুভাবে দিতে পারি। একটা হচ্ছে আমি যে কথাটা বলবো ওটা শুধু একজন শুনতে পারবে, ইউনিকাস্ট। আমি যে কথাটা বলবো ওইটা হচ্ছে গ্রুপ অফ পিপল, মনে করো আমার সামনে 20 জন আছে বা 1000 জন আছে, বা ধরো আমি একটা প্রাইভেট আলাদা গ্রুপ বানানো হয়েছে, ওখানে একটা ক্লাস নেওয়া হইতেছে, সিলেক্টিভ কিছু মানুষ আছে। তো ওইটা হচ্ছে তোমাদের মাল্টিকাস্ট। তার মানে এই যে ভিডিওটা, এটা কাস্ট হবে বাট অল্প একজনের কাছে। আর এটা হচ্ছে ব্রডকাস্ট, যেমন তোমাদের নিউজ বলো বা এই যে যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য হচ্ছে পাবলিশ করা হয়। তো এই তিনটা। তো এখানে বলছে কি একদিকে চলবে অর্থাৎ কি সিমপ্লেক্স, আর সকলেই গ্রহণ করতে পারবে, তার মানে হচ্ছে ব্রডকাস্ট। তো এটা আমাদের আনসার হবে সি নাম্বারটা, সিমপ্লেক্স, ব্রডকাস্ট। 20 নাম্বারটা কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি? দেখো কিবোর্ড থেকে তুমি যখন একটা কি টাইপ করলে ওটা কম্পিউটারে গেলো, বাট কম্পিউটার কি তোমার কিবোর্ডের মধ্যে কোনো ইনফরমেশন পাঠায়? না, কম্পিউটার তো ইনফরমেশনটা মনিটরের মধ্যে শো করে। তার মানে আসলে কিবোর্ড থেকে কম্পিউটার হচ্ছে একমুখী ইনফরমেশনটা যায়, তাই এটাকে আমরা বলতে পারি হচ্ছে সিমপ্লেক্স। 21 নাম্বারটা যদি আমরা দেখি, রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? রেডিও আর হচ্ছে টেলিভিশন, এই সম্প্রচারটা কোন ধরনের কমিউনিকেশন মোড? ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট নাকি হচ্ছে অ্যানিকাস্ট? বলো। তোমাদের যখন একটা রেডিওতে একটা লাইক বার্তা প্রদর্শন করা হয় বা একটা রেডিও চ্যানেলের মধ্যে কিছু গান হইতেছে, এটা কিন্তু যে কেউ চ্যানেলে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। সেমভাবে টেলিভিশনে একটা নিউজ হচ্ছে বা খেলা দেখা হচ্ছে, সবাই তো দেখতে পারবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। 22 নাম্বারটা চ্যাটিং এবং গ্রুপ SMS-এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি? আচ্ছা, এইটা যেহেতু তোমরা অনেক বেশি করো, তোমাদের থেকে এই কমেন্টটা আমি নেব, যে চ্যাটিং এবং গ্রুপ SMS-এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ইউনিকাস্ট নাকি সিমপ্লেক্স? বলো। 20 নাম্বারটা, আরে আমি 22 নাম্বারটা বলো। 21 আনসার আসতেছে এখন, দেখি 22-টা সবার আগে কার আসে। হুম, 22-এর মধ্যে সবার আগে আমি আনসারটা দেখতে পারতেছি হচ্ছে মমিন মাহমুদেরটা। মমিন মাহমুদ বরাবর মতোই 2বার কমেন্ট করছে। দেন হচ্ছে সুহাগী আক্তার, দেন হচ্ছে নাহিয়ান আহমেদ, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস, রাব্বি, সবারই মোটামুটি এটা হইতেছে। দেন হচ্ছে সানজিদা ফারিহা, হ্যাঁ ঠিক আছে, কাজী মাসুদুর রহমান, তামান্না আক্তার, মমিন মাহমুদ 4বার কমেন্ট করলে এই সেম জিনিসটাই। দেন হচ্ছে তাসনিহা জান্নাত, সবাই ঠিক আছে। এটা হচ্ছে মাল্টিকাস্ট, কারণ আমাদের এই যে গ্রুপ SMS, এখানে কিন্তু আমাদের যে গ্রুপে সিলেক্টেড যাদেরকে অ্যাড করেছে তারাই দেখতে পারে, সবাই কিন্তু দেখতে পারে না, সবার জন্য কিন্তু অ্যাক্সেসিবল না। পাবলিক গ্রুপগুলো ডিফারেন্ট, বাট নর্মালি আমাদের যে চ্যাটিংয়ে যে গ্রুপ SMS-গুলো থাকে, তাহলে গ্রুপ SMS-টা কিন্তু হচ্ছে ব্রডকাস্ট হবে না। আবার সিমপ্লেক্স হবে কি, গ্রুপ SMS-এ তো তুমি কথা বলতে পারতেছো, তোমার অপোনেন্ট আরেকজন কথা বলতে পারবে, তার মানে ডাবল সেট কথাবার্তা আছে, সিমপ্লেক্স হবে না। ইউনিকাস্ট তো তোমার গ্রুপের মধ্যে হবে না, যখন তুমি হচ্ছে ব্যক্তি টু ব্যক্তি, তুমি হচ্ছে একজনকে ইনবক্স করলা, তখন তোমাদের যে মেসেজ ওটা হচ্ছে তোমাদের ইউনিকাস্টের মধ্যে পড়বে। বাট আমাদের যেহেতু গ্রুপ SMS এবং চ্যাটিং, এটা হচ্ছে আমাদের মাল্টিকাস্টের এক্সাম্পল। 23 নাম্বার যদি আমরা দেখি, যে টেক্সট এবং ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? তার মানে কোন ইনফরমেশনটা ইউজ করে। সো তোমাদের টেক্সট এবং ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি, মানে তুমি কোন টেকনোলজি ইউজ করে একজনকে তুমি ছবি পাঠাতে পারবা? ফ্যাক্স, SMS,
এমএমএস টেলিগ্রাফ। দেখি তো, এটা অনেকে পারবা। এটা হচ্ছে ওই যে 2015-16 সালের দিকে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু প্রচুর ইউজ হইতো। এখন যদিও কেউ আর এটা ইউজ করা লাগে না, এখন তোমাদের মেসেঞ্জারে তোমরা সব পাঠাতে পারো। 23 নাম্বারটা, রিপ্ত দাস কমেন্ট করছো এস এম এস এ তুমি ছবি পাঠাতে পারো। এস এ কি ছবি পাঠানো যায়? এস এর ফুল ফর্ম কি? শর্ট মেসেজ সার্ভিস। এখানে কিন্তু ছবি পাঠানো যায় না। যেহেতু 23টা, এখানে মোটামুটি আরও অনেকগুলো এমসিকিউ আছে, তো আমরা হচ্ছে আজকে সেকেন্ড চ্যাপ্টার এমসিকিউগুলো কভার করে দেওয়ার ট্রাই করবো। মেবি আরও এখানে 50-60টার মতো এমসিকিউ হবে। তো একটু পরে আমি একদম টান দিয়ে যাবো এমসিকিউগুলো। এখন তো তাও আমাকে একটু টাইম দিচ্ছি সবাইকে। এই তোমরা 23 নম্বরে এস কেন বলতেছো? এস-এ কে ছবি পাঠাতে পারে? ছবি পাঠানোর জন্য কিন্তু এমএমএস ইউজ করা হয়, এস না। মোহাম্মদ শাফিন একদম হচ্ছে কি দেখছে, খ আর গ দুইটাই কি হয় নাকি? এস এর মধ্যে কিন্তু তুমি হচ্ছে টেক্সট পাঠাতে পারো, ঠিক আছে, বাট ছবি কিন্তু পাঠানো যায় না। তো আমাদের ছবিগুলো পাঠানোর জন্য কোনটা ইউজ করতে হবে? এমএমএস। 24 নাম্বারটা দেখো, সিঙ্গেল এস এর মোড কোনটি? সিঙ্গেল এস মানে কি? এক পাশ থেকে শুধু এসটা করা যাবে। তো এখানে হচ্ছে আমাদের এটা মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, ফুল ডুপ্লেক্স আর ইউনিকাস্ট। দেখো ফুল ডুপ্লেক্স তো হবেই না মোটেও, কারণ সিঙ্গেল এস মানে কি? শুধু এক পাশ থেকে মেসেজটা আসবে, তুমি কিন্তু ওটা রিপ্লাই করতে পারবে না। দেন সিঙ্গেল এস মানে তোমাকে একজনকে পাঠানো হচ্ছে। মাল্টিকাস্ট হবে না। ব্রডকাস্ট হবে না। বাকি আছে কি? ইউনিকাস্ট, মানে একজনকে দিবে। তাইলে হচ্ছে এটা আমাদের সিঙ্গেল এস হবে ইউনিকাস্টের মধ্যে। 25 নাম্বারটা যদি দেখি, গ্রুপ এস এর মোড কোনটি? ফুল ডুপ্লেক্স, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। বলো এটা। এখানে আর কি প্রবাবল আর কি দুইটাই হতে পারে। তো আমাদের নর্মালি হচ্ছে গ্রুপ এসএমএসটা একটু আগে যেটা দেখছো ওইটাই, যে নর্মালি গ্রুপে যারা যারা আছে তারাই কিন্তু এইখানে পার্টিসিপেট করতে পারবে। তো এখানে বলছে আর কি মোড কোনটি? মোডটা হচ্ছে আমাদের আচ্ছা এই জায়গাতে আসলে প্রশ্নটা একটু ইনকমপ্লিট, বাট বোর্ডে এরকমই আসে, কিছু করা থাকে না। তো এখানে আসলে গ্রুপ এসএমএস এর যে ডেটা ট্রান্সমিশন মোড কোনটি বলে একরকম উত্তর হবে, আর যদি বলা হয় যে ডিস্ট্রিবিউশন মোড কোনটি তাহলে কিন্তু আরেক রকম উত্তর হবে। তো নর্মালি এখানে এই যেহেতু ইউনি, মাল্টি, ব্রড তিনটে আর কি ডিস্ট্রিবিউশন মোড নিয়ে আসছে, ওখান থেকে আনসারটা চাইছিল, যদিও ফুল ডুপ্লেক্সটা হয় কিন্তু, বাট এখানে অ্যাকচুয়ালি আনসারটা হচ্ছে মাল্টিকাস্ট, কারণ ব্রডকাস্ট, ইউনিকাস্ট এই তিনটাই যেহেতু তোমার ডিস্ট্রিবিউশন মোডের মধ্যে আছে, ওইখান থেকে আসছে এটা। 25-এর ঘ মাল্টিকাস্ট। 26 নাম্বারটা দেখো, কোন মাধ্যমে একই সময়ে ডেটা দুই দিকে যেতে পারে? সিঙ্গেল টাইমে ডেটা দুই সাইড থেকে যাওয়া আসা করতে পারবে, বলো তো? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ব্রডকাস্ট নাকি ফুল ডুপ্লেক্স? 26 নাম্বার দেখি, 26-এর কমেন্টটা যে সবার আগে করতে পারবা তার নামটা পড়বো। পার্থ যেভাবে কমেন্ট করছো আমি তো বুঝতে পারবো না যে তুমি 24, 25 না 26 কোনটায় আসো। হ্যাঁ, সবার আগে কমেন্ট করছে হচ্ছে সুহাগী আক্তার, ঠিক আছে। নিশু মাহমুদ ফুল ডুপ্লেক্স কোনটায় বলছে? এটাই। হ্যাঁ, তা হচ্ছে মমিন মাহমুদ, হ্যাঁ ঠিক আছে এটা। মারজুসা ঠিক আছে, রবিউল ইসলাম ঠিক আছে। হ্যাঁ মোটামুটি এটাই যায়। ফাহিমা ইসলাম সবারটাই ঠিক আছে। তাহলে 26টা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। 27টা দেখো, টেলিভিশনে ডেটা ট্রান্সমিশন মোড কোনটি? সিমপ্লেক্স, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। তো আমি এখানে কমেন্ট করে তোমাদের টাইম ওয়েস্ট করবো না। দেখো টেলিভিশনে তুমি যখন নিউজটা শোনো, তুমি কি চাইলে ওখানে কিছু বলতে পারো ওদেরকে? বলতে পারো না কিন্তু, তার মানে ইনফরমেশনটা হচ্ছে একমুখী। দেন হচ্ছে মাল্টিকাস্ট নাকি ব্রডকাস্ট? আমাদের টেলিভিশনের যে রেটিং হচ্ছে ব্রডকাস্ট হবে, তাই না? তাহলে কারেক্ট আনসার হচ্ছে 1 এবং 3, মানে খ নাম্বারটা। তারপর হচ্ছে তার মাধ্যম। আমরা বলছি কি যে আমাদের যে ডেটা ট্রান্সমিশন যে মাধ্যমটা, মানে কীভাবে ডেটা স্থানান্তরিত হয়, তার হচ্ছে প্রধান দুইটা আছে মাধ্যম, একটা হচ্ছে তারযুক্ত মাধ্যম, একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তাহলে তারযুক্ত মাধ্যমে এমসিগুলো আমরা দেখে নিই। থিকনেট কেবল, এটা কিন্তু লাস্ট ইয়ার হচ্ছে আমরা ওয়ান শো যখন আসছিলাম ওখানে প্রশ্নটা ছিল না, লাস্ট ইয়ার এই টপিকটা আমাদের হচ্ছে থিওরিটিক্যাল ভিডিওতে ছিল, আর এটা কিন্তু এমসিকিউতে আসছিল। থিকনেট কেবল কি নামে পরিচিত? 10^2, 10^5, 10^4 নাকি হচ্ছে 10^6? বলো। যেরকম যে এখানে সবগুলো আগে 10 আছে, 10-এর অর্ধেক কত? 2, 10-এর অর্ধেক কত? 5, তাহলে যে 5 এটা হচ্ছে আমাদের 10^5। এটা আর কি তোমাদের একটু হচ্ছে মনে রাখতে হবে। থিকনেট কেবল আছে একটা, থিননেট আছে আরেকটা। তো থিকনেট হচ্ছে আমাদের 10^5। দেন কেবল টিভি নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি? টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল নাকি ফাইবার অপটিক? তোমাদের কিন্তু অনেকে হচ্ছে কেবল টিভি বলছে, ডিশ টিভিগুলো আসে না, ডিশের লাইন আসে, যে তুমি ডিশের লাইনটা কোনটা? এটা কি টেলিফোন কেবল হবে নাকি হচ্ছে তোমাদের কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার নাকি ফাইবার অপটিক? তো এখন আর কি অনেকে দেখা যায় অ্যান্ড্রয়েড টিভি ইউজ করার সময় ডিশের কেবলগুলো ইউজ করে না, বাট একসময় কিন্তু ডিশ কেবলগুলো অনেক বেশি চলতো।
তারপর মেলা হচ্ছে কমেন্ট করছো, তোমার কমেন্ট দিতে যায় কেন? এটা কারণ হতে পারে হয়তো তোমার হচ্ছে লাইফটা একটু স্লো চলতেছে, মাঝে মাঝে দেখা যায় যে ডিলেটা। আমরা নর্মালি রিয়েল টাইমের জন্য কোনটা ইউজ করি? অ্যাসিনক্রোনাস না আইসোক্রোনাসটা ইউজ করি। এখন আইসোক্রোনাসটাও কিন্তু যে এমন না যে একদম রিয়েল টাইম, যে এখন বলতেছি সাথে সাথে, হ্যাঁ যদিও ওটা সাথে সাথে, যেমন তোমার মোবাইলে ফোনে কথা বলো ওরকম, বাট দেখা যায় যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যেটা যায় এখানে কিন্তু একদম ডিলে থাকে কিছু একটা, 10 সেকেন্ড 15 সেকেন্ড, এবং এক এক ডিভাইসে এক এক রকম ডিলে থাকে, তো ওই জন্য হয়তো একটু দেরি হয়। একজন বলছে ফাইবার অপটিক, ফাইবার অপটিক দিয়ে তোমাদের হচ্ছে টিভি ডিশ চলে, ডিশের জন্য কি ফাইবার অপটিক আনা হয় নাকি? ওইটার জন্য হচ্ছে কোএক্সিয়াল কেবল, তাই না? ফাইবার অপটিক হচ্ছে ইন্টারনেটের জন্য বেশি ইউজ হয়। আগের কালে ওই যে মোটা যে তারগুলো ছিল যেগুলো একজনকে বাড়ি মারলে একদম হাত লাল হয়ে যাবে, ওগুলো হচ্ছে তোমাদের কোএক্সিয়াল কেবল। নিচের কোনটি নন মেটালিক কেবল, তার মানে কোন কেবলের মধ্যে কোনো মেটাল নাই? টুইস্টেড পেয়ার কেবল, মাঝখানে তো অবশ্যই মেটাল আছে, কোএক্সিয়াল অবশ্যই আছে, টেলিফোনেও আছে। ফাইবার অপটিকে কিন্তু তোমাদের মেটাল নাই, এখানে হচ্ছে কাচের মধ্যে দিয়ে ইনফরমেশনটা যাতায়াত করে। তারপরে এইটা আনসার করো তো, 10/5 নিচের কোনটি? দেখো এই সেম প্রশ্নটা কিন্তু হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24-এ আসছে, এই সেম জিনিস একটু ঘুরে কিন্তু হচ্ছে পরের বছর দিনাজপুর বোর্ডে 25-এ করা হয়েছে। তো এই যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই টপিক ওয়াইজ যদি তোমরা পড়ে যাও খুব ইজিলি দেখবে যে প্রশ্নগুলো কিন্তু কমন পাবা। তো 10/5 নিচের কোনটি? এটা কি থিকনেট নাকি থিননেট বলো তো আমাকে? 33 নাম্বারটা। হ্যাঁ সবাই কমেন্ট করছে হচ্ছে রিপ্ত দাস, ঠিক আছে এটা। দেন হচ্ছে মোহাম্মদ আফজাল, ঠিক আছে। হ্যাঁ মার্জুসা, দেন হচ্ছে রবিউল ইসলাম, এটা হবে থিকনেট। দেন তারপর তারগুলো পেঁচানো এবং জোড়ায় জোড়া থাকে। জোড়া, জোড়াকে ইংলিশে আমরা কি বলি? পেয়ার। পেয়ার মানে কি? জোড়া। আর পেঁচানো মানে কি? এরকম একটা তার একটা যাবে এরকম টুইস্টেড, কারণ এটা হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল। পেঁচানো থাকবে, জোড়ায় থাকবে দুইটা তার, টুইস্টেড পেয়ার কেবল। 35 নম্বর যদি আমরা দেখি, টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটি? টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে যে কেবলগুলো থাকে ভিতরে, ওদের মধ্যে কিন্তু হচ্ছে 4টা রং দেওয়া আছে বইতে। তো এখানে আমাদের সাধারণ কোনটা? সাধারণটা হচ্ছে আমাদের সাদা কালার, এটা হচ্ছে আমাদের সাধারণ, মানে দুইটাতেই থাকবে। তারপর 36 নম্বর যদি তুমি দেখো, ডেটা কমিউনিকেশনের মাধ্যম কোনটি? মাধ্যম হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল, রেডিও ওয়েভ, মডেম। তো মাধ্যম তো দুই রকম, এটা হচ্ছে তারযুক্ত তারবিহীন। তো দেখো টুইস্টেড পেয়ার যেটা, এটা তারযুক্তের মধ্যে আসে। দেন রেডিও ওয়েভ কিন্তু তারবিহীন, এই যে নর্মালি কোনো তার থাকবে না বা স্টিল ইনফরমেশন যাবে, ওয়্যারলেস যেটা। কিন্তু মডেম কিন্তু ডেটা কমিউনিকেশনের মাধ্যম না, এটা একটা ডিভাইস যেটা কাজ কি? মডুলেশন ডিমডুলেশন, তার মানে ডেটাকে ডিজিটাল এবং অ্যানালগের মধ্যে কনভার্ট করা। তো এটা আর কি মডেম করে থাকে। তো মডেম অবশ্যই আমাদের ডেটা কমিউনিকেশনের মাধ্যম না, ও জাস্ট একটা ডিভাইস যে ইনফরমেশনকে কনভার্ট করে ডিজিটাল এবং অ্যানালগের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের 1 এবং 2 হবে কারেক্ট আনসার। 37 নম্বর যদি আমরা দেখি, তারবিহীন মাধ্যম। তারযুক্ত তো মোটামুটি দেখলাম, তো তারবিহীন দেখো এখান থেকে জিনিসগুলো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ তোমাদের সিকিউতে কিন্তু এই টপিকগুলো খুব বেশি পরিমাণে উদ্দীপক বলো বা যেগুলোতে বলো আসবে। 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি এর প্রযুক্তি কোনটি? তো 2.45 গিগাহার্টজ, দেখো এখানে ওয়াইফাই এ দেওয়া আছে, বি দেওয়া আছে, ওয়াইম্যাক্স দেওয়া আছে। তো এগুলোতে কিন্তু 2.4 এর পাশাপাশি আরও একটা থাকে, আরও একটা ব্যান্ড থাকে। বাট ব্লুটুথ যেটা ওই অনেক আদিম প্রযুক্তি যেটা বলতে গেলে, এখানে কিন্তু 2.45 গিগাহার্টজ ছাড়া আর কোনো ব্যান্ড নেই। তো এই প্রযুক্তিটা হচ্ছে আমাদের ব্লুটুথ। 38 নাম্বার দেখো, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? অলরেডি দেখে বলছি 2.45 গিগাহার্টজ, 2.45 গিগাহার্টজ। দেন 39 যদি দেখি, ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? দেখো থিকনেট থিননেট কি হবে না? এটা তো অলরেডি বাদ, তোমরা তো একটু আগে দেখে আসছো। এখানে হচ্ছে আমাদের ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম হচ্ছে আমাদের পিকোনেট। এটা একটু ভাই জ্ঞানমূলক, এটা তোমাদেরকে সবাই জানা রাখতে হবে। তো যারা এটা আজকে প্রথম দেখছো খাতায় লিখে রাখো, আর যারা আগে এটা পড়ছো তাদের তো রিভিশন হয়ে গেছে। ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম হচ্ছে আমাদের পিকোনেট। 40 নাম্বার যদি আমরা দেখি, পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? দেখো সেম জিনিস আবার চলে আসছে, এটা হচ্ছে আমাদের ব্লুটুথ। তাহলে এই জিনিসটা দেখো, ব্লুটুথ এর অপর নাম কি? পিকোনেট। থিক থিন কিন্তু কেউ দিও না, এটা কিন্তু তোমরা অলরেডি তারযুক্তের মধ্যে পড়ে আসছো। তো এখানে হচ্ছে আমাদের পিকোনেট। আর তারপর যদি আমরা প্রশ্নটা দেখি, ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড কত? তাহলে এখানে তোমাদের একটু ইনফরমেশন আমি লিখে দিই যে আমাদের আসলে 3টা আছে, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। তো আমি এটা লেখার সময় ব্লুটুথটাকে আগে না লিখে অলওয়েজ ওয়াইফাইটাকে আগে লিখি, যে আগে লিখে আমি হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই ফুল ফর্ম তোমরা হয়তো অনেকে জানো, ওয়্যারলেস ফিডেলিটি। এটার পরে হচ্ছে আমি ব্লুটুথটাকে লিখি নীল দাঁত, আর লাস্টে হচ্ছে আমি লিখি ওয়াইম্যাক্সকে। এই সিকোয়েন্স আমি কেন লিখছি? দেখা যায় ব্লুটুথের ক্ষেত্রে ওই 802 আর লেখা লাগলো না, মানে IEEE স্ট্যান্ডার্ড যেটা তোমাদের, এটা হচ্ছে কি 11, দেন হচ্ছে ব্লুটুথ হচ্ছে 15, আর এদিকে এটা হচ্ছে 16। বাকি কমন যেগুলো আছে ওগুলো লিখলাম না। তাহলে এখানে বলো 802.11 গিগাহার্টজ, তারপর হচ্ছে এখানে এ দেওয়া আছে, এ আর কি ওয়াইফাইয়ের জন্য যেটা 15, 16 কোনটা হবে? তো দেখো 15 যেটা, এটা কার? এটা হচ্ছে ব্লুটুথের।
তারপর হচ্ছে যে 11 হচ্ছে আমাদের ওয়াইফাই, ওয়াইম্যাক্স যেটা ওটা হচ্ছে আমাদের 802.16, তাই না? 802.16। 42 যদি আমরা দেখি কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড, এটা তোমরা আনসার করো। 42 একটা অনেকগুলো বলে গেছি যেগুলো হচ্ছে আমি মোটামুটি টাইম দিই তোমাদেরকে, আর 42টা দেখি সবার আগে কে বলতে পারো। রবিউল মোটামুটি ভালো একটা কমেন্ট করছো, সবগুলো একসাথে লিখে ফেলছো। 41 ঠিক আছে সবার, 42টা। সবার আগে কমেন্ট করছো হচ্ছে মাইমুনা ইসলাম, বাট ভুল কমেন্ট কেন করছো? মাত্রই না বললাম। আমি আগে কাকে লিখছিলাম, আগে ওয়াইফাইকে লিখছিলাম, পরে ব্লুটুথকে লিখছি, তারপর কিন্তু ওয়াইম্যাক্সকে লিখছি। ব্লুটুথ মাঝখানে, এর জন্য ওটা কিন্তু 11 হবে না। দেন পরে কমেন্ট করতে হচ্ছে সাইফুল ইসলাম, তুমি ওয়াইম্যাক্সটা লিখে ফেলছো 16, হয় নাই। সোহাগিটাও ভুল করছো। আচ্ছা তোমরা 41 আনসার করতেছো, ও সরি 42 সালে একজনই আনসার করছে। দেন নিশু মাহমুদ একটা কমেন্ট করছো, ভাইয়া আমার এটা ব্লগ মারছে, একটু ব্লগটা খুলে দিতে বলেন, না হলে। তোমার এটি ব্লগ কেন মারছে ওটা তো আমি জানি না। যাই হোক, ব্লগ যদি মারা যায় আমি এটা বলে দেবো, যদি এমন কিছু করো যে খুব বেশি সিভিয়ার, তাহলে তো আমি আসলে তোমার জন্য আলাদা করে সুপারিশ করবো না। তারপরে আমি এটা জানাই দেবো ওনাদেরকে একবার। 42 হচ্ছে এটা আমাদের গ নাম্বার, তাই না? ব্লুটুথ হচ্ছে কত? 15। হটস্পট কি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা? না, তুমি তো কথায় কথা তোমার ফ্রেন্ডের কাছে বলছি ইন্টারনেট দাও, হটস্পট চালু করো, তো নিরাপত্তা করে আসলো। তার যুক্ত ইন্টারনেট ব্যবস্থা, তো হটস্পট দেওয়ার সময় কি তোমার ফ্রেন্ডের মোবাইলের সাথে তার দিয়ে কানেক্ট করো নাকি? না। তার বিহীন ইন্টারনেট ব্যবস্থা, এটা তো হইতে পারে। কারণ হটস্পট যখন দাও, তোমার মোবাইল যখন, তোমার বন্ধু যখন হটস্পট চালু করে, তখন কিন্তু সেখানে কোনো তার থাকে না, বাট স্টিল ওয়াইফাইয়ের মাধ্যমে তুমি ওটাকে অ্যাক্সেস করতে পারো, তাই না? না ওটা সবাই কমেন্ট করে কি হবে তাহলে? 43। হ্যাঁ ঠিক আছে, 43-এর গ মার্ক। মনিম, তারপরে হচ্ছে ইসলাম, জান্নাতুল ফেরদৌস, এটা সবাই পারতেছে। রবিউল ইসলাম, আয়রামণি, দেন হচ্ছে জয়িতা রয় পূজা, যে কমেন্ট করছে অন্য কিছু যদিও, জান্নাতুল মামা জারিন, দেব। হ্যাঁ মোটামুটি এখানে সবাই ঠিক আছে। এটা কিন্তু সেকেন্ড চ্যাপ্টার, অনেকে অধ্যায় নাম জিজ্ঞেস করতেছে এখন। রবিউল ইসলাম, হাবিবা আক্তার, সাইফুল সবাই ঠিক আছে। এটা হালিম আক্তার। হ্যাঁ তারপরে কি বলছে? আর এস ইসরাত, কন্টিনিউয়াসলি দিতে থাকবো, আমি তো প্রত্যেকটা কমেন্ট পড়ি না আসলে। দেন হচ্ছে সারিয়া নাফিজ, আসমা আক্তার জমু, সবারটাই এখন বলতে গেলে পড়তেছি। মুজাহিদুল ইসলাম, দেন হচ্ছে নূপুর নাসির, রিয়া আক্তার, হ্যাঁ মমিনই তো বললাম নাকি মনিম বলছি? মমিন তো বললাম আমি। দেন হচ্ছে শাকিল রানা, রেদওয়ান ইসলাম, অনেকেরটাই আসতেছে। জেসমিন জুই, শাকিল রানা, জুয়েনাজ দিশা, আরিফা দিশা, ইয়েরা খান, এত না পড়া যাবে না। আর তাহলে দেখো এটা হচ্ছে আমাদের তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। ওকে, বিল্ডিং, পাহাড় পর্বত, যে কোনো বাধা অতিক্রম করতে পারে কে? রেডিও ওয়েভ, টেরেস্টেরিয়াল মাইক্রোওয়েভ, স্যাটেলাইট মাইক্রোওয়েভ, কোনটা? তো টেরেস্টেরিয়াল কি সরাসরি মনে করো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, ওইখানে মাঝখানে দেওয়াল কিন্তু বাধা অতিক্রম মানে বাধা পাবে। বাট স্যাটেলাইট কোনটা? যে কোনো এক পাশ থেকে ইনফরমেশন আগে আকাশে যাবে, আকাশও একজনের কাছে যাবে, তো ওখানে পৃথিবীর মধ্যবর্তী বাধা কিন্তু গায়ে লাগবে না। আর রেডিও ওয়েভ যেটা, ওটা কিন্তু হচ্ছে তোমার হচ্ছে বাধাগুলো সমস্যা হয় না, ইন্টারফারেন্সে হয় না। যেটা আমাদের কারেক্ট হবে হচ্ছে 1 এবং 3। সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, শুধুমাত্র কথা বলার ব্যবস্থা, ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক। বলো তো, যে মোবাইলের মধ্যে কিন্তু আমরা তারবিহীন আছে, কিন্তু শুধুমাত্র কি কথা বলি মোবাইল দিয়ে? মোবাইল দিয়ে তো অনেক কিছু করি, শুধু কি কথা বলা যায়? তাহলে এটা হচ্ছে আমাদের গাইডেন্স হবে 1 এবং 3, 2 নম্বরটা কিন্তু ভুল দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমাদের মোবাইল যোগাযোগ, পরের টপিকে আসছি আমরা। তো আমি এখন একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ দেখা যায় আমাদের হচ্ছে ক্লাসটা মোটামুটি অনেক সময় হয়ে গেছে, আর তোমাদের হচ্ছে এই ক্লাসটা খুব বেশি লেন্দি করা হবে না। 46 নম্বরটা দেখি, ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস সুবিধা পাওয়া যায় কোন প্রজন্মের মোবাইল ফোন থেকে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাকি পঞ্চম? ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস, এটা আমাদের মোবাইলের প্রজন্ম কয়টা? 5টা, 1G, 2G, 3G, 4G, 5G। তাহলে এর মধ্যে কোন প্রজন্মের ক্ষেত্রে তুমি এই যে ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেসটা পাচ্ছ? এটা কিন্তু আমাদের 3Gর মধ্যে আসবে। দেন 47 যদি দেখি আমরা, চতুর্থ প্রজন্মের মোবাইল স্ট্যান্ডার্ড কোনটি? তো তোমরা যারা হচ্ছে মোবাইলটা ইউজ করো 4G অন করে, তারা দেখবে মাঝে মাঝে কিন্তু এই LTEটা দেওয়া থাকে। তো এটা হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্মের মোবাইল স্ট্যান্ডার্ড। তো আমরা হচ্ছে এই জিনিসটা কয়েকদিন আগে যে মেগা ক্লাস ছিল পেইড ব্যাচের মধ্যে, ওখানে কিন্তু এই জিনিসটা টপিক ওয়াইজ থিওরিটা আলোচনা করছিলাম। 48 যদি আমরা দেখি, কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে 4K টিভি উপভোগ করা যায়?
দেখো 4K কি অনেক হাই রেজলিউশন না? তো এটার জন্য তোমার কি মনে হয় কোন প্রজন্মটা লাগবে? এটা হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্ম বা 5th জেনারেশন। এখানে আমাদের 4K তো হচ্ছে আমরা জিনিসটাকে দেখতে পারি, অর্থাৎ স্পিড অনেক বেশি আর কি। ইন্টারনেটে প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন মোবাইল প্রজন্ম হতে? এটা একটু জ্ঞানমূলক, যারা প্রজন্ম পড়ছো তারা ইজিলি আনসার করতে পারবা। ইন্টারনেট প্রোটোকল যখন বলা হবে ওটা হচ্ছে আমাদের 4th জেনারেশন বা চতুর্থ প্রজন্ম। 50 নম্বর যদি আমরা দেখি, কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? ভিডিও কল তোমরা কখন শুরু করছিলাম মনে আছে? আচ্ছা তোমরা অনেক ছোট ছিলা, তো এটা আর কি যখন হচ্ছে 2G পার হয়ে মাত্র 3G আসলো, যখন হচ্ছে ইউটিউবটা একটু কম বাফারিং হইতো। এখনকার মতো 3G ওই সময় ছিল না, ওই সময় 3Gতে ভালো স্পিড ছিল। এটা হচ্ছে অনেকটা এরকম, যখন 4G আসছে 3G স্পিড মানে একটু কমে দেওয়া হয়েছে অনেকটা এরকম। তো যাই হোক 3Gতে কিন্তু হচ্ছে সুন্দর মতো ভিডিও কলটা লাইক খুব ক্লিয়ার না আসলেও মোটামুটি চলতো। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়? তো দেখো 3 জেনারেশন যেটা আসছে ওখানে তো অলরেডি ইন্টারনেট চলে আসছে, ভিডিও কল। তো MMS কিন্তু ভিডিও কলের একটু আগে, তাই না? আরেকটু অনুন্নত, তারপরে এটা আমাদের দ্বিতীয় প্রজন্ম। দেন হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং যদি আমরা দেখি, নিচের কোনটি ওয়্যারলেস ম্যানের উদাহরণ? ম্যান মানে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন মানে কি? একটা কাইন্ড অফ শহরকে কভার করার জন্য। তুমি কি ব্লুটুথ দিয়ে একটা শহরকে কভার করতে পারবা? তুমি তোমার মোবাইলের ব্লুটুথ অন করলে এটা কি পুরো শহরে কভারেজ দিবে? দিবে না। ওয়াইফাই তো তোমার হচ্ছে কাইন্ড অফ একটা বিল্ডিং বলতে পারো, সর্বোচ্চ গেলে নর্মালি একটা রুম বা একটা ফ্লোর, তাই না? ওয়াইফাই দিয়ে তুমি মেট্রোপলিটন, ম্যান মানে কি? ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন বলে একটা শহরকে বোঝানো হইতেছে। তুমি ওয়াইফাই দিয়ে অবশ্যই পারবে না। স্যাটেলাইট আবার রেঞ্জ অনেক বড়, ওইটা আবার হচ্ছে ম্যানের জন্য না, ওইটা লাইক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্য, ওয়ানের জন্য আর কি। তো ওয়াইম্যাক্স যেটা, ওয়াইম্যাক্সের মোটামুটি রেঞ্জ হচ্ছে 50 কিলোমিটারের মতো, বা 50 থেকে একটু বেশি বলা যায়। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়াইম্যাক্সটাকে লাইক এটা হচ্ছে আমাদের মেট্রোপলিটনের উদাহরণ। শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? শিক্ষা প্রতিষ্ঠানে ল্যান অর্থাৎ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? টুইস্টেড, কোএক্সিয়াল, থিকনেট নাকি অপটিক ফাইবার? বলো তো এটা সবাই। তো 55টা হচ্ছে, হ্যাঁ এখন আর কি অনেকে কমেন্ট পড়তেছি না আর কি, কারণ দেখা যায় কমেন্ট পড়তে থাকলে কিন্তু ক্লাস শেষ হবে না, যাই দিতে থাকবে। এটা হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবলটা আর কি, টুইস্টেড কেবল যেটা আছে। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইফাই কি হচ্ছে দেখো, প্যান, ল্যান, ক্যান নাকি ম্যান, মানে হোয়াইট পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নাকি লোকাল, এটা কোনটার মধ্যে হবে? ওয়াইফাই দিয়ে কিন্তু আমরা হচ্ছে দেখি তো এটা, যে তুমি যখন ওয়াইফাই দাও তুমি কিন্তু কাইন্ড বলতে পারো একটা লোকাল, এই যে এই ফ্লোরের মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যে আমি ওয়াইফাইটা অন করলাম ঠিক আছে, বাট ওয়াইফাইতে তো আমি পুরো একটা মেট্রোপলিটন বা একটা ক্যাম্পাসকে কভার করতে পারবো না। একটা ক্যাম্পাস ধরো ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট ক্যাম্পাস বা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অথবা ধরো NSU, এই ফুল একটা ক্যাম্পাসকে তুমি কি একটা ওয়াইফাইয়ের মধ্যে আনতে পারবা না? তাহলে ওয়াইফাই যেটা আছে এটা কিন্তু একটা লোকালি একটা এরিয়া তৈরি করবে, একটা কম রেঞ্জের মধ্যে। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কের মধ্যে ব্যবহৃত হয়? এটা আমরা মাত্রই দেখলাম, মেট্রোপলিটন না, এটা যে একটা মোটামুটি বড় একটা শহরের জন্য ওয়াইম্যাক্সকে তুমি একটা টাওয়ার মনে করতে পারো, মোবাইল কোম্পানির যে টাওয়ারগুলো থাকে, এটা হচ্ছে ওয়াইম্যাক্স ধরে নিতে পারো। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক কোনটা? ল্যান, প্যান, ম্যান, ওয়ান। তুমি কি ব্লুটুথ দিয়ে ল্যান তৈরি করতে পারবা লোকাল এরিয়া? তো মেবি পার্সোনালের মধ্যে পড়া উচিত। তো ব্লুটুথ যেটা, এটা হচ্ছে তোমার যখন আশপাশে একটা 10 মিটার রেডিয়াসের মধ্যে একটা কাভারেজ দিবে, তার মানে তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা। কোন ডিভাইস ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে? তো এখানে হচ্ছে আমাদের দুইটা কথা ছিল, একটা হচ্ছে সুইচ আর একটা হচ্ছে হাব। এখন সুইচ এবং হাবের মধ্যে পার্থক্য কি? একটাকে আমরা বলতাম ডাম্প, কি জানো এটা, মানে একটার জন্য ডাম্প ইউজ করা হতো, একটার জন্য ইন্টেলিজেন্ট ইউজ করা হতো। তো হাবের ক্ষেত্রে হচ্ছে ডাম্প ইউজ করা হতো, কারণ হাব সব দিকে হচ্ছে ইনফরমেশন পাঠিত। বাট যেটা সুইচ, ও হচ্ছে ম্যাক অ্যাড্রেস দিয়ে স্পেসিফিক যে ডিভাইসে ইনফরমেশন যাওয়া লাগবে শুধুমাত্র ওই ডিভাইসে কিন্তু ইনফরমেশনটাকে পাঠাবে। তাহলে আমাদের ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে কে? এটা হচ্ছে আমাদের সুইচ। কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার? ডেটা কমিউনিকেশনের যে ট্রান্সমিটার, কি ট্রান্সমিট করবে ইনফরমেশনটাকে, হচ্ছে এক জায়গায় পাঠাবে, এটা কে করে? তো ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের ট্রান্সমিট করে, এটা হচ্ছে আমাদের কিবোর্ড নাকি? দেন হচ্ছে কোনটি প্রোটোকল কনভার্টার? প্রোটোকল থেকে কনভার্ট করা মানে একটা প্রোটোকল থেকে আরেকটা প্রোটোকলে কে নেয়? যেমন তুমি অনেক একটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, একটা হচ্ছে তোমার ফাইল ট্রান্সফার প্রোটোকল, তাই না? বা SMS এর ক্ষেত্রে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তো প্রোটোকল যে কনভার্টার, এই কাজটা করা হচ্ছে গেটওয়ে। দেন হচ্ছে আমাদের ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন এ ডিভাইস কোনটি? তাহলে তুমি এটা মাত্র বললাম না যে প্রোটোকল ট্রান্সফার করে কে, তার মানে হচ্ছে ভিন্ন দুটা প্রোটোকল থাকবে, এদের মধ্যে সংযোগ স্থাপন করবে হচ্ছে আমাদের গেটওয়েটা।
একটি সুইচ দিয়ে কয়টি আচ্ছা এটা একটু ঝামেলা গেছে না, এটা আর কি হচ্ছে তোমাদের অভ্রতে লেখার জন্য এরকম আসছে। একটি সুইচ দিয়ে কয়টি নেটওয়ার্ক তৈরি করা যায় এমন কিছু একটা হওয়া উচিত নাকি, তো একটি সুইচ দিয়ে মেবি একটাই করা যায়। যাই হোক এটা একটু হচ্ছে তোমাদের প্রশ্নটা এখানে একটু টাইপিংয়ে ঝামেলা হয়েছে ইয়ার কারণে। আচ্ছা আচ্ছা, একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত কোনো ডিভাইসকে আমরা কি বলবো? রাউটার। তো এখন দেখো এই সামনে কিন্তু এই ধরনের সিমিলার প্রশ্ন অনেকগুলো আছে, তো আমরা হচ্ছে এই সিমিলার প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে হচ্ছে এখানে ধরে ধরে না করে দিয়ে, আর মেবি 10টাই আছে, অনেকটা টাইম হয়ে গেছে, আমরা ক্লাসটা এখন শেষ করে দিব। তো তোমরা হচ্ছে ক্লাসটা অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে এই স্ক্রিনশটটা আমাদের পেজে ইনবক্স করবা, আমরা ওখান থেকে তোমাদের পুরো ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। এখানে মোটামুটি হচ্ছে আরও যদি এই পিডিএফের মধ্যে তোমার 3টা চ্যাপ্টার আছে, এই জন্য অনেকগুলো পেজ দেখাচ্ছে, বাট সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে আরও 10-15টার মতো এমসিকিউ আছে। তো লাস্টে হচ্ছে তোমাদের লাইক টপোলজি থেকে কিছু এমসিকিউ আছে যেগুলো তোমরা পিডিএফ থেকে শুধুমাত্র পেয়ে যাবা। তো তোমাদের যদি কারো কোশ্চেন থাকে করতে পারো, আমরা হচ্ছে আজকে এমসিকিউ সফটটা এখানেই শেষ করবো। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সামনে বাকি এমসিকিউগুলো নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমাদের সবাইকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, তোমরা শুধুমাত্র হচ্ছে ক্লাসটা শেয়ার করে আমাদের পেজে মেসেজ দিবে, আমরা ওখান থেকে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।